আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। বার্ষিক মূল্যায়ন পরীক্ষা প্রস্তুতি এর গণিত চ্যাপ্টার 6 অর্থাৎ পরিমাপের ত্রিকোণমিতি এর ওয়ান শট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে আমি এই চ্যাপ্টার 6 পরিমাপের ত্রিকোণমিতি এর বেসিক সহ বিভিন্ন ধরনের প্র্যাকটিস প্রবলেম করাবো যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতিটা অনেক ভালো হয়। তো আজকের যেই লেকচারের আউটলাইনটা রয়েছে সেই আউটলাইনটা আমি যদি তোমাদের একটু বলি। তোমাদের এই পরিমাপের ত্রিকোণমিতির প্রথমে হচ্ছে আমি মেইন বুকের কিছু ওভারভিউ দিয়ে যাব, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে টাইপগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই টাইপগুলো নিয়ে ভালো মতো আলোচনা করব। ফার্স্টে বেসিক দেখাবো, বেসিক দেখানোর পরে তোমাদের এই যে চ্যাপ্টার 6 এর শেষ মুহূর্তের প্রস্তুতি, এটা হচ্ছে লেকচার গাইডের একটি পিডিএফ। শেষ মুহূর্তের প্রস্তুতি যেই লেকচার গাইড রয়েছে সেটা থেকে তোমাদের এমসিকিউ, তারপর হচ্ছে এক কথায় উত্তর, এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এরপরে হচ্ছে সবার শেষে সিকিউ অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে, যে টাইপগুলো হচ্ছে বেশিরভাগ আসে পরীক্ষায়, সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং আজকের লেকচারটি দেখার পর তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবং এই যে লেকচার গাইডের এই পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা আমি ড্রাইভ লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা কমেন্টে দেওয়া আছে ইউটিউবের। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা হার্ড কপি থাকলে হার্ড কপি থেকেই মিলিয়ে পড়তে পারো। আচ্ছা, তাহলে আমি তোমাদের একেবারে বেসিক থেকেই দেখাই এই চ্যাপ্টারের। প্রথমে আসি আমাদের ত্রিকোণমিতির জন্য। তো সমকোণী ত্রিভুজের প্রথম যে কথাটাই আসে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের প্রথমে আমাদের অতিভুজ, ভূমি এবং লম্ব চিনতে হবে এবং তার সাথে সাথে থিটা কোণের সাপেক্ষেও লম্ব, ভূমি, অতিভুজ চিনতে হবে। সেটা নিয়ে একটু হালকা আলোচনা করে নিই। দেখো, নরমালি যদি আমরা চিন্তা করি, কোনো থিটা কোণ দিলাম না, ধরো আমি এটাকে কি বলবো, লম্ব বলবো, এবং নিচে যেটা থাকে সেটাকে আমরা নরমালি কি বলি, ভূমি বলি। এই বেসিকগুলো তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো। তো তাই আমি একটু দ্রুত আগাবো এটাতে। এবং এটাকে কি বলবো, আমরা অতিভুজ বলবো। অর্থাৎ কোন একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহুটাকে অতিভুজ বলবো। এই কনসেপ্টটা তো তোমাদের আশা করি ক্লিয়ার। এখন ধরো আমি থিটা কোণের সাপেক্ষে বলবো। থিটা কোণের সাপেক্ষে যদি বলি, এই যে এটা হচ্ছে আমার থিটা কোণ না, এই থিটা কোণের ঠিক যেই বিপরীত বাহু, থিটা কোণ বলতে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এবং এটা সমকোণ না, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর সবচেয়ে অর্থাৎ 90 ডিগ্রি এর এই তোমাদের বিপরীত বাহু, ঠিক বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয় এবং বাকি বাহুটা সন্নিহিত বাহু বা ভূমি বলা হবে। তো তোমাদের মেন বই লম্ব, ভূমি, অতিভুজ এগুলোকে এভাবে ডিনোট করেছে, লম্বকেও বিপরীত বাহু বলা হয়েছে। অর্থাৎ এই যে থিটা কোণের ঠিক বিপরীত বাহু বলতেছি, সেজন্য হচ্ছে আমরা এই লম্বকে বিপরীত বাহু বলেছি এবং অতিভুজকে অতিভুজ হিসেবে ডিনোট করা হয়েছে তোমাদের মেইন বুকে। এবং ভূমিকে হচ্ছে সন্নিহিত বাহু বলা হয়। অর্থাৎ এই যে থিটা কোণ রয়েছে, থিটা কোণের সংলগ্ন বা সমকোণ সংলগ্ন যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি বলা হবে বা সন্নিহিত বাহু বলা হবে। এই কনসেপ্টটা বুঝছো? তো তাহলে আমরা এইটার বেসিকটা আসলে কি বলতেছি, থিটা কোণের ঠিক বিপরীত বাহু, থিটা কোণের অর্থাৎ বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, লম্ব বলবো। এবং আরেকটা কি বলেছিলাম, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বলতে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। বাকি বাহুটা হচ্ছে ভূমি আর কি, বুঝছো? এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এবার হচ্ছে আমি থিটা কোণটাকে একটু চেঞ্জ করে দিব। ধরো আমি এই থিটা কোণটাকে আমি মুছে উপরে দিয়ে দিলাম। কোথায় দিলাম, উপরে। তাহলে আমাদের এখন লম্ব ভূমিও চেঞ্জ হয়ে যাবে না, লম্ব। দেখো এই যে এই থিটা কোণ, থিটা কোণের ঠিক বিপরীত বাহুকে আমরা কি বলেছিলাম, লম্ব। তাহলে ভূমিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তো আমরা এটাকে এখন কিভাবে বলবো, লম্ব হিসেবে বলবো। আমরা এখন এইটাকে এই অবস্থায় যদি বলি থিটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি এবং অতিভুজ বের করতে, এটাকে লম্ব বলবো। এবং বাকি যে বাহুটা সেটাকে আমরা কি বলবো, ভূমি বলবো। আর সমকোণ তো ঠিকই আছে, সমকোণের ঠিক বিপরীত বাহুটাকে অতিভুজ। সেম ভাবে আমরা এখন বাকি দুইটা ত্রিভুজ নিয়ে আলোচনা করি। দেখো আরো একটি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের মধ্যে আমি থিটা ধরে নিলাম, তোমাদেরকে ধর থিটাটা আমি ধরে দিলাম এইখানে থিটা। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ কি বের করতে পারবে? সবচেয়ে সহজ এখন বের করতে পারবে। বেসিক কি বলেছিলাম, থিটা কোণের ঠিক বিপরীত বাহু লম্ব। তাহলে এটাকে কি বলবো, লম্ব বলবো। এটা হচ্ছে লম্ব।
তারপরে এখন অতিভুজ কিভাবে ডিনোট করব আমরা? এই যে সমকোণ দেখতেছি, সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ এবং ওই অতিভুজকেই বৃহত্তম বাহু বলা হয়। কোন একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। এই কনসেপ্টটা তোমরা নোট করে নাও। যে যা কনসেপ্ট দিচ্ছি তোমরা ভিডিও পজ করে নোট করে নাও। আচ্ছা, বাকি বাহুটা তো ভূমি হবে। এবং আমি যদি থিটাকে যদি এখানে না দিয়ে নিচে দিই তাহলে কি হবে? এই থিটা কোণের ঠিক বিপরীত বাহুটা লম্ব হবে। আর সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ, বাকিটা হচ্ছে ভূমি হবে। আচ্ছা, আমরা নতুন আরেকটা ত্রিভুজ নিয়ে দেখি। থিটা কোণ ধরলাম এখানে। তাহলে থিটা কোণের ঠিক বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। এবং হচ্ছে সমকোণের ঠিক বিপরীত বাহু কি হবে? অতিভুজ হবে। এবং বাকি বাহুটা কি হবে? সন্নিহিত বাহু বা ভূমি হবে। এই কনসেপ্টটা তো তোমরা বুঝছো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ চেনা শেষ। তাহলে এই টাইপটা গেল। এবার আরেকটা টাইপ দেখব। এখন বাহুর কিছু দৈর্ঘ্য ধরে নিই আমরা, হ্যাঁ? কিছু বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। এগুলো আশা করি এখন তোমরা ভিডিও পজ করে নোট করে নিলে। আমি জাস্ট এখন মেইন কনসেপ্টটা দেখাবো। আসো, এবার হচ্ছে আমি কিছু বাহুর দৈর্ঘ্য ধরে নিব এবং ওই বাহুর দৈর্ঘ্যগুলো আমরা বের করতে বলবো। এবং পিথাগোরাসের সূত্র তোমরা ক্লাস 8 থেকে পড়েছো এবং ক্লাস 8 এর বেসিকটা যেহেতু জানা আছে তাই আমি জাস্ট একটু সংক্ষেপে বলে রাখতেছি। পিথাগোরাসের সূত্রটা কি বলা হয়েছে? অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার সমান কি? অতিভুজ স্কয়ার। এই কনসেপ্টটা তোমাদের তো আশা করি জানা আছে। আচ্ছা, এবার আসি লম্ব, ভূমি, অতিভুজ। ধরো যদি অতিভুজ বের করতে চাও তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে বের হয়ে যাবে এবং যেহেতু স্কয়ার আছে সেহেতু রুট করতে হবে। একসাথে আমি বলতেছি, দেখো। খেয়াল করো, আমার ধরো এখানে একটা 3 দিয়ে দিলাম, একটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে 3 এবং এখানে ধরো 4 দিলাম। তাহলে অতিভুজ কিভাবে বের করবে? অতিভুজ সমান কি? রুট ওভার অর্থাৎ ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত হবে? এটা হচ্ছে 25 হবে, ক্যালকুলেশন করে তাহলে 5 হবে। তাহলে আমাদের অতিভুজ কত? 5। এভাবে আমরা ইজিলি বের করতে পারি। আচ্ছা, এবার ধরো তোমাদেরকে আমি বলে দিলাম, ধরো আমি যদি এখানে এখন এটা দেওয়া থাকে, অতিভুজ যদি দেওয়া থাকে 5, এখানে যদি 5 দেওয়া থাকে তাহলে আমার লম্বটা কিভাবে বের করব? রুট ওভার, দেখো খেয়াল করে দেখো, আমার কিন্তু লম্ব বের করতে হচ্ছে। তাহলে আমি জাস্ট এটা তোমরা নরমালি চিন্তা করে দেখো, লম্ব স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার, ভূমিটা এই সাইডে চলে যাবে পক্ষান্তর হয়ে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তারপরে যেহেতু স্কয়ার আছে সেহেতু কি হবে? লম্ব সমান কি হবে? রুট ওভার অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেজন্য আমরা এটাকে এভাবে লিখব, রুট ওভার 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। সরি, 5 স্কয়ার মাইনাস হবে, যেহেতু এটা পক্ষান্তর হয়েছে। 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে দেখো 5 5 কত? 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে 16, 25 থেকে 16 গেলে 9 এবং এটা হচ্ছে 3 হবে। তাহলে আমার যেই লম্বটা রয়েছে সেটা 3। এতটুকু বেসিক তো আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো, আর এটা তো থিটা কোণ রয়েছে আগে থেকে। এবার আমি তোমাদের কিছু শর্টকাট দেখাবো। শর্টকাটগুলো হচ্ছে, ধরো তোমাকে যদি তুমি দেখো এখানে 3 দেওয়া ছিল, 4 দেওয়া ছিল, বাকিটা বের করার জন্য পিথাগোরাসের সূত্র এপ্লাই করতে হয়েছে। আচ্ছা, যদি এমসিকিউর ক্ষেত্রে আসে তখন কিভাবে করবে? এমসিকিউর ক্ষেত্রে কি পিথাগোরাসের সূত্র এপ্লাই করে করবে? না, স্মার্ট ওয়েতে আগাতে হবে, অর্থাৎ বোকার মতো আগালে হবে না। সেজন্য কিছু শর্টকাট রয়েছে। সমকোণী ত্রিভুজের ফরম্যাট, এই ফরম্যাটটা মুখস্থ রাখবে, তোমরা মনে রাখবে। যদি 3 আর 4 হয় বাকি বাহুটা হচ্ছে 5 হবে। অথবা এই তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটা যদি দেওয়া থাকে বাকি বাহুটা ইজিলি হচ্ছে, ধরো 4 5 দেওয়া আছে তাহলে তুমি বাকি বাহুটা 3 ধরে নিবে। কিন্তু মানে খেয়াল রাখতে হবে অধিভুজ সবসময় বড়। এই যে 5 হচ্ছে সবসময় বড় হতে হবে, এটা মাথায় খেয়াল রাখবে। এভাবে কিছু ফরম্যাট রয়েছে। 3 4 5 এ সমকোণী ত্রিভুজ হতে পারে। তারপর হচ্ছে 5 12 13, তারপর 6 8 10।
এই টাইপের তোমরা এগুলো পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারো, দেখবে যে এই মানগুলো আসতেছে। অর্থাৎ একটা ভূমি যদি তোমার লম্ব অথবা ভূমি যদি 6 বা 8 এর মতো হয় তাহলে অতিভুজ ইজিলি 10 হবে। তো এমসিকিউর ক্ষেত্রে যদি আসে তখন তোমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হচ্ছে না আর। তোমরা যদি মুখস্থ থাকে এই ফরম্যাটগুলো, তোমরা বাকি বাহুটা হচ্ছে ইজিলি বের করে কোনো কিছু বের করতে বলে সেটা বের করে ফেলতে পারবে। তারপর ধরো 9, 12, 15, এরপর আরো কিছু ফরম্যাট রয়েছে 1, 1, √2 অথবা হচ্ছে 1 আরো একটা হচ্ছে 1, √3, 2। এই কিছু ফরম্যাটগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হবে না। যেমন ধরো আমি এখান থেকে যেকোনো একটা নিচ্ছি, এটা নিয়ে, হ্যাঁ? এটা নিয়ে আমি একটু তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। ধরো আমার এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে 6, 8, 10 বলছি। ধরো এখানে যদি 6 হয়, এখানে 8 হয় এবং হচ্ছে 10 যদি এটা হয়, তাহলে ধরো আমি এখানের মধ্যে থেকে আমার 10 ধরো দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে বের করব? √6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে আলটিমেটলি কত হবে? √100 হবে এবং এটা হচ্ছে আলটিমেটলি 10 হবে। এই যে 10 টা হচ্ছে এভাবে বের করো। তো এখন এই যে এই হিসাবটা যে করছো, এই হিসাবটার ক্ষেত্রে এমসিকিউতে একটু টাইম যাবে না? অথবা এখান থেকে যদি এটা অজানা থাকে অথবা এটা অজানা থাকে, এগুলো বের করে একটু টাইম যাবে না? তো তুমি মুখে দেখে যদি এই ফরম্যাটে মনে থাকে 6 8 দেখছো, বাকিটা হচ্ছে 10 বসায় দিবা, শেষ। এটাই হচ্ছে একটা শর্টকাট। এটা একটা এই শর্টকাট বলতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। এবার আসো, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত টপিকে আসি। আর আমি এই রিসেন্ট যেগুলো দেখিয়েছিলাম এগুলো মেইন বই থেকে একটু তোমাদের ওভারভিউ দিয়ে যাই। এই যে ওভারভিউ বলতে এই পরিমাপের ত্রিকোণমিতি চ্যাপ্টারের শুরুর দিকে। ও আরেকটা কথা বলে রাখি, এইখানে তোমাদের টপিক ভাগ করে দিয়েছে। 1 নাম্বার টপিক, এভাবে হচ্ছে 2 নাম্বার, এভাবে যেতে যেতে 6 নাম্বার টপিক পর্যন্ত একটা টাইপের, 6 এর পর থেকে যেসব টাইপগুলো রয়েছে সেগুলো অন্য আরেকটা টাইপের ম্যাথ। তোমাদের এভাবে হচ্ছে টাইপগুলো ভাগ করে করে আসবে। খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এই যে এই এতটুকু পর্যন্ত, এই যে 6 নাম্বার টপিক, এই 6 নাম্বার টপিকের ঠিক আগ পর্যন্ত এই যে এই এতটুকু পর্যন্ত একটা টপিকের ম্যাথ আসবে, একটা টাইপ। এর উন্নতি অবনতি কোণ থেকে শুরু করে এই 7 নাম্বার এখান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেগুলো আছে ওগুলোর রিলেটেড অন্য আরেকটা ম্যাথ আসবে। ওই তো 7 এর পর থেকে যেসব ম্যাথ, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের সিরিয়ালে দেখিয়ে আসতেছি। আচ্ছা, তোমাদের এই লেকচারটা যদি করো ওয়ান শট লেকচার, এই ওয়ান শট লেকচার করলে তোমরা যেভাবে প্লে লিস্ট ধরে সিরিয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেখো, এই একটা ক্লাসে তোমাদের এটা ফুল কাভার হয়ে যাবে। বার্ষিক পরীক্ষার একেবারে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এবার ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করি। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে, যেহেতু এটি রিভিশন ক্লাস তাই তোমাদের একেবারে বেসিক সহ একটু হালকা দেখিয়ে দিচ্ছি। প্রায় অনেক ভিডিওতে দেখবে তোমরা বেসিকগুলো ভালোমতো দেখানো হচ্ছে না, জাস্ট প্র্যাকটিস করে যাচ্ছে। কিন্তু বেসিকগুলো যদি জানা থাকে তাহলে প্র্যাকটিস করতে একটু তোমাদের ভালো ফিল হবে আরকি। মানে ভালো বুঝতে পারবে। খেয়াল করো, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমার টোটাল হচ্ছে 6 টা অনুপাত রয়েছে: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল হচ্ছে অতিভুজ বাই ভূমি এবং কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব। তোমাদের খেয়াল করে দেখো, এই দুইটা সাইন থিটা এবং কোসেক থিটার মধ্যে একটা তোমরা সম্পর্ক পাচ্ছ, সেম ভাবে কস থিটা আর সেক থিটার মধ্যে পাচ্ছ এবং হচ্ছে ট্যান থিটা কট থিটা। তারা ডিরেক্ট উল্টা না বিপরীত না? যেমন সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা কি হচ্ছে? অতিভুজ বাই লম্ব, তার ঠিক বিপরীত। তারা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে পারো। cos থিটা যদি ভূমি বাই অতিভুজ, sec থিটা অতিভুজ বাই ভূমি, tan থিটা যদি লম্ব বাই ভূমি হয়, cot থিটা ভূমি বাই লম্ব, এভাবে। তো আমরা এই ফর্মুলাটাকে একটু উদাহরণের মাধ্যমে যদি দেখাই, সাইডে একটা উদাহরণ দেখাচ্ছি। জাস্ট একটা উদাহরণ দেখাবো, বাকিগুলো সব তোমরা বুঝে যাবে। ধরো আমার এরকম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে ধরো। হ্যাঁ, 3 4 5 এই ধরলাম। 3 4 5 এই ফরম্যাটে। এটা হচ্ছে থিটা। তো সাইন থিটা যদি বের করতে বলে তাহলে কেমনে করবে? সাইন থিটা মানে কি বলছিলাম? লম্ব বাই, সাইন থিটা ইকুয়াল কি বলছিলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কোনটা? থিটার ঠিক বিপরীত বাহু 3, 3/4, সরি 3/5, 3 হবে। আর অতিভুজ হচ্ছে সমকোণের ঠিক বিপরীত বাহু 5। এই যে এটা। তোমাদের এরকম টাইপের অনেকগুলো ম্যাথ আসবে কিন্তু। ম্যাথগুলো কিন্তু ভালো মতো আয়ত্তে রাখতে হবে।
সাইন থিটা যদি 3/5 হয় তাহলে কোসেক থিটাকে সমান কি বলবা? 5/3, তার ঠিক উল্টে দিবে। প্রত্যেকে আশা করি এটা বুঝতে পেরেছো। সেম ভাবে এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। অর্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই ৩ টা যদি তোমরা মনে রাখো বাকিগুলো ইজিলি পারবে। তো এটার আমি একটা তোমাদের শর্টকাট দেখাচ্ছি। মনে কিভাবে রাখবে। লম্ব বাই অতিভুজ তো এটাকে এভাবে মনে রাখতে পারো। ল আর এখান থেকে তি নিবা। লতি। সাইন থিটাকে লতি বলবা। ভূ তি। কস থিটাকে ভূতি বলবা। আর লো ভূ। ট্যান থিটাকে ভূমি বলবা। লঘু বলবা। এভাবে মনে রাখতে পারো, অথবা আরো একটা ফরম্যাট আছে সেটা বলতেছি। তোমরা এভাবে এই ফরম্যাটে মুখস্থ রাখতে পারবে না। লতি, ভূতি, লঘু। এই ৩ টা যদি ওয়ার্ড মনে রাখো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর কোনো টেনশন নেই। অর্থাৎ লতি, ভূতি, লঘু। লতি বললে সাইন থিটা, ভূতি বললে কস থিটা, লঘু বললে ট্যান থিটা, শেষ। অনেকে এটাকে এভাবে বলতে পারে বলে, অর্থাৎ এই তোমাদের মানে বিভিন্ন ফরম্যাটে ছন্দ আকারে বলে, যেমন লম্বা ভূত, ট্যান থিটা লম্বা ভূত, এভাবে একটা ফরম্যাটে বলে। এভাবে এত কিছু মনে না রেখে জাস্ট এভাবেই বলবা তোমরা, লতি, ভূতি, লঘু। এই ফরম্যাটটা যদি মনে রাখো তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পারবা। যদি তুমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা পারো, বাকিগুলো পারবা। কোসেক, সেক, কট জাস্ট উল্টাই দিবা। তো এই ফরম্যাটগুলোকে আমি যদি একসাথে আনি, এই ফরম্যাটগুলোকে একসাথে আনলে সাইন থিটা কার ব্যস্তানুপাতিক কোসেক থিটার, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা বলবো। সেম ভাবে এটাকেও এভাবে বলা যায়, কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। এই ফরম্যাটগুলো মুখস্থ রাখবে, মনে রাখবে। এবার আরো একটা ফর্মুলা রয়েছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এখন ট্যান আর কট তারা পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক না। যদি ট্যান থিটা সাইন বাই কস থিটা হয় তাহলে কট থিটা হচ্ছে কস বাই সাইন থিটা হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি এতটুকু পর্যন্ত বুঝতে পারো তাহলে আমরা এরপরে আরো ৩ টা ফর্মুলা রয়েছে। এই ৩ টা ফর্মুলা একটু ভালো মতো মনে রাখবে। প্রথম ফর্মুলাটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। বাকি ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। অথবা যদি এটা পক্ষান্তর করে tan স্কয়ার থিটাটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 বলা যাবে। আবার আরেকটা হচ্ছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। প্রত্যেকের বেসিক এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই বেসিকগুলোর উপর ভিত্তি করে তোমাদের মেইন বুকের মধ্যে কোন কোন টপিক রয়েছে সেগুলো একটু সিরিয়ালি ওভারভিউ দিয়ে যায়। খেয়াল করো, ত্রিকোণমিতির ধারণার মধ্য থেকে এইখানে সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের পরিচিতি, অতিভুজ কি, ভূমি কি, উচ্চতা কি, অর্থাৎ লম্ব কি, সেগুলো ডিটেলস দেখাইছিলাম। আরেকটা কথা বলে রাখি, এখানের মধ্যে কোণকে আমরা কি হিসেবে ডিনোট করেছিলাম? থিটা হিসেবে। তোমরা এখানে আলফা, বিটা, গামা বা ডেল্টা এই সবগুলো নিয়ে আসতে পারে। তোমাদের কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। অর্থাৎ এগুলো সূক্ষ্মকোণকে এভাবেও ডিনোট করা যায়। মেক্সিমাম আমরা হচ্ছে এই থিটা হচ্ছে বেশি ইউজ করি। এবার আসো, এই যে ফরম্যাটগুলো রয়েছে এই ফরম্যাটগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছিলাম। সমকোণী ত্রিভুজ ও ত্রিভুজের সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত। এই ফরম্যাটগুলো সব দেখিয়েছিলাম। অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। আমি এখানে যে লম্ব ভূমি বলেছিলাম, এখানের মধ্যে তোমাদের বিপরীত বাহু মানে লম্ব, সন্নিহিত বাহু মানে ভূমি। এভাবে হচ্ছে ফরম্যাটগুলো বলছে। এবার আসো, এই যে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ, এই ফরম্যাটগুলো এখন নিজেরা পড়লে বুঝতে পারবে। অর্থাৎ আমি একটা ওভারভিউতেই সবগুলো দেখিয়ে দিয়েছি। টপিক সবগুলো কভার হয়ে গিয়েছে। এই যে বিপরীত বাহু অতিভুজ কি, অতিভুজ বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ। অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ মানে কি? এই ৬টা অনুপাত বলেছিলাম না? অর্থাৎ বিপরীত বাহুকে আমরা কি বলেছিলাম? লম্ব। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে কি তার ঠিক উল্টা? কোসেক থিটা। এভাবে হচ্ছে ফরম্যাটগুলো সব যাচ্ছে। এবার আসো, এই জিনিসগুলো হচ্ছে ডিটেইলস এখানে আলোচনা করা হয়েছে। এবার আসি আমরা এরপরে নিচে। এগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণের কিছু ত্রিকোণমিতিক অনুপাত। 90 ডিগ্রি কোণের সাপেক্ষে। এবার হচ্ছে এই ফরম্যাটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ছকটা। এই ছকটা ভালোমতো মুখস্থ করে ফেলবে তোমরা। বুঝে ভালোমতো মুখস্থ করে ফেলবে। অর্থাৎ এখন ধরো আমরা এই যে এই ফরম্যাটগুলোকে সাইন থিটা, কস থিটা, সেক থিটা এভাবে হচ্ছে আলোচনা করেছিলাম না? সাইন, কস, সেক। যদি থিটা বলতে কি সূক্ষ্মকোণ বলেছিলাম, কোণের তো একটা মান থাকবে, তাই না? ধরো 30 ডিগ্রি,
45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি এভাবে হচ্ছে যদি মান দেওয়া থাকে তাহলে তাদের কিছু, কিছু মান রয়েছে। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। অর্থাৎ এভাবে এই ফরম্যাটটা যদি আমি তোমাদের মেইন বুক থেকে দেখাই, এভাবে মুখস্থ রাখবে। sin 0 এর মান হচ্ছে 0, তারপরে sin 30 এর মান হচ্ছে হাফ, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এখন সাইন আর কোসেক তার ঠিক উল্টা না? দেখো খেয়াল করে দেখো। কোসেকের ক্ষেত্রে যদি আসে কিন্তু CSCA লিখেছে যে এটা হচ্ছে কোসেক। অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? দেখো তুমি হচ্ছে 0 তো এই 0 এর নিচে মনে, মনে কি আছে 1 আছে। এখন কোসেক মানে কি তার ঠিক উল্টা না? তো এটাকে যদি আমরা জাস্ট উল্টাই দিই তাহলে কি হবে? 1/0 হবে না? এখন 0 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে তো সেটা ম্যাথ এরর আসে মানে অসংজ্ঞায়িত। সেজন্য হচ্ছে কোসেক 0 এর মান অসংজ্ঞায়িত বলেছে। এবার হচ্ছে দেখো sin 30 যদি হাফ হয় cosec 30 কত হবে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো 2 হবে জাস্ট উল্টাই দিবে এই যে 2 খেয়াল করো 2 তারপর হচ্ছে sin 45 যদি 1/√2 হয় cosec 45 কত হবে √2 হবে খেয়াল করো এই যে √2 এভাবে হচ্ছে বাকিগুলো সব ফরম্যাটগুলো আসে তোমরা যদি এই ফরম্যাটগুলো ভালোমতো মুখস্থ রাখতে পারো তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই tan এরটা tan 30 তারপর হচ্ছে tan 60 এগুলো বেশি কাজে লাগবে তারপর হচ্ছে cosec থেকে cosec 30 cosec 60 এগুলো কাজে লাগবে আরেকটা কথা বলে রাখি sin 0 0 sin 90 1 এটা মুখস্থ রাখবে cos 0 1 cos 90 0 এভাবে এগুলো কিন্তু তোমাদের মনে রাখার আরো কিছু টেকনিক রয়েছে এই টেকনিকগুলো আপাতত দেখাচ্ছি না তোমাদের এগুলো দেখালে তোমাদের আরো মাথা আওলাই যাবে অর্থাৎ মেইন কনসেপ্টগুলো হচ্ছে এভাবে মুখস্থ রাখবে ও আরেকটা কথা বলে রাখি তোমরা আরেকটা ফরম্যাট এখান থেকে লক্ষ্য করতে পারো মনে রাখার আরেকটা টেকনিক বলি sin 0 30 45 60 90 কত কত ফরম্যাট 0 হাফ 1/√2 √3/2 1 কসের সাথে সাইন একটু মিলিয়ে দেখো তো কি তফাৎ পাচ্ছ জাস্ট উল্টা থেকে গিয়ে গিয়ে ফরম্যাটটা এভাবে আসতেছে না খেয়াল করো cos 0 এখানে 1 ছিল কিন্তু সাইন 90 এর মধ্যে 1 তারপর হচ্ছে √3 এখানে √3 আর এখানে হচ্ছে √3 অর্থাৎ এটা শেষ শুরু থেকে শেষ এটা হচ্ছে এটার শেষ থেকে শুরুটা হচ্ছে এই কসের মধ্যে এভাবে হচ্ছে ফরম্যাটটা আসে এই ফরম্যাট কিছু যদি তোমরা মুখস্থ রাখো তাহলে আশা করি পারবে এবং হচ্ছে এগুলো ক্যালকুলেটর দিয়েও তোমরা বের করতে পারবে মুখস্থ রাখাটাই ভালো আর কি ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করে আবার সময়টা নষ্ট না করে তোমরা মুখস্থ রাখলে ডিরেক্ট বসাই দিয়ে ক্যালকুলেশন করতে পারো তো এই ত্রিকোণমিতির পুরো ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও কিন্তু আমার প্লে লিস্টে রয়েছে আমি এটার লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব এবার আসো এগুলো ভালো মতো মনে রাখবে এই ফরম্যাটগুলো যদি ভালো মতো তোমাদের আয়ত্তে থাকে তাহলে ম্যাথের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এই টাইপেরই ম্যাথ কিছু আসে তাহলে আসো আমরা এই ফরম্যাটটা জানলাম তারপর বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্যালকুলেটর ব্যবহার যে ক্যালকুলেটর হ্যাক্স বলেছিলাম ক্যালকুলেটর শর্টকাট কিভাবে ক্যালকুলেটর বের করতে এটার ডিটেলস ভিডিওটা আছে আমি সেটা তোমাদের দিয়ে দেব এতটুকু পর্যন্ত একটা টাইপ শেষ এই টাইপের ম্যাথগুলো বেশি আসে উন্নতি অবনতি কোণ নিয়ে আসি এবার এখান থেকে ধরে আরো একটা টাইপ এবার উন্নতি কোণ অবনতি কোণের বেসিকটা তোমাদের একটু ভালো মতো বুঝিয়ে দিই ধরো এ বরাবর আমি একটা বাহু ধরলাম বা যেকোনো একটা ভূমি ধরলাম হ্যাঁ ভূ সংলগ্ন মাটি এইখান থেকে ধরে যদি তুমি ঠিক উপরে থিটা কোণে যদি উপরে যাও এখান থেকে ধরে থিটা কোণে উপরে গেলা এটাই হচ্ছে উন্নতি কোণ বলবা এটাকে কি বলবা উন্নতি কোণ তোমরা আশা করি এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে পেরেছো এটা হচ্ছে উন্নতি কোণ আর যদি আমরা ভূ সংলগ্ন যেই অ্যাঙ্গেলটা রয়েছে এই যে এই লম্বা যেটা এটার থেকে যদি নিচে যাই এই যে নিচে থিটা কোণ যদি নিচে যাই তাহলে এটাকে বলবো আমরা অবনতি কোণ কি কোণ বলবো অবনতি কোণ এটার বাস্তব উদাহরণ আমরা একটা বিল্ডিং এর মাধ্যমে দিতে পারি কিভাবে দেখো এই যে গাছের গাছের সাপেক্ষে যদি তোমরা উন্নতি কোণ বুঝতে চাও গাছের একটা উদাহরণ দেওয়া যায় আর যদি অবনতি কোণ বুঝতে চাও একটা বিল্ডিং এর উদাহরণ দেওয়া যায় খেয়াল করো আমি এই চিত্র থেকে দেখাচ্ছি তোমাদের এই যে এটা একটা গাছ না ঠিক এই গাছ
এই যে এই গাছের সাপেক্ষে একটা লোক কি দাঁড়িয়ে রয়েছে, এই যে লোক। এই লোকের সমান্তরাল রেখা, মাটির সাথে সমান্তরাল রেখা হচ্ছে এইটা, অনুভূমিক রেখা। গাছের শীর্ষ হচ্ছে এটা, এই পয়েন্টটা। ও এখন যদি এই ঠিক বরাবর সোজা থেকে যদি চোখের পাতাটা যদি ঠিক উপরে দৃষ্টিরেখা বরাবর নিয়ে যায়, যে গাছের শীর্ষ বরাবর, এখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে না? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে উন্নতি কোণ। সেম ভাবে বিল্ডিং এর কথায় আসি এবার। একটা একটা মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে বিল্ডিং এর উপরে, তার ঠিক চোখ যদি সোজা বরাবর তাকায়, তাহলে এটা কি হচ্ছে? অনুভূমিক বা ভূ সমান্তরাল রেখা। ঠিক নিচে একটা ফুটবল রয়েছে, ওর চোখের পাতাটা যদি সোজা থেকে যদি ঠিক নিচে নামাই, ফুটবলের দিকে তাকাই, তাহলে এই বরাবর একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে না? ঠিক এই বরাবর। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? অবনতি কোণ বলবো। কনসেপ্ট আশা করি ভালো মতো ক্লিয়ার হয়েছে। এই টাইপের ম্যাথ গুলো, এই বেসিক গুলো যদি জানা থাকে, ম্যাথ করতে কোনো সমস্যা হবে না। এই যে উন্নতি অবনতি কোণের বেসিকটা এখানে বলা হয়েছে। এবার আসো, এবার ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা দিয়ে দূরত্ব উচ্চতা। আমরা যেই এই উন্নতি অবনতি কোণের যে টপিকটা, এটাকে দূরত্ব উচ্চতা টপিক বলে। এই টপিকের বিভিন্ন ম্যাথ আসতে পারে। একটা মইয়ের ম্যাথ আসতে পারে। মই একটা দেয়াল হেলান দিয়ে রয়েছে, সেটা এই বাকি বাহুগুলো বের করতে বলা হইতে পারে। একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেলের উপরে ভিত্তি করে বাকি একটা অজানা বাহু থাকবে আর একটা জানা বাহু থাকবে। এখান থেকে তোমরা কোন ত্রিকোণমিতিক অনুপাত সাইন কোস টেন যেটা কাজে লাগে সেটা ইউজ করে বাকি বাহুটা বের করে ক্যালকুলেশন করতে হয়। তারপরে এই ম্যাথটাও বেশি ইম্পর্টেন্ট আছে, এই টাইপের ম্যাথ। এবং আরো আরেকটা ম্যাথ রয়েছে, সেটা হচ্ছে খুঁটি ভেঙে যাওয়ার ম্যাথ। এই যে খুঁটি এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ, এই যে একটা লম্বা একটা খুঁটি, তো এই খুঁটির মাঝখান বরাবর ভেঙে মাটিতে চলে আসছে, তাহলে তার হিসাবটা কিভাবে করতে হবে? এই টাইপের ম্যাথগুলো বেশিরভাগ আসে দৃশ্যপট নির্ভরের মধ্যে। এই কনসেপ্টটা ভালো মতো তোমরা আয়ত্তে রাখবে। তো অনুশীলনী থেকে তোমাদের এই ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ বলে দিচ্ছি তোমাদের। এই ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে। কোথায় আসবে? ২ নাম্বারটা সংক্ষিপ্ত প্রশ্ন, মনে রাখো। তোমরা তাছাড়া বইয়ের মধ্যে, এই তোমাদের মেইন বুকের মধ্যে নোট করে নিতে পারো সেগুলো। এটা সংক্ষিপ্ত প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া এটাও ১, ২। তারপরে এটাও হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। আমি যে র‍্যাট মার্ক করে দিয়েছি, এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে। এবং তাছাড়াও আমি যদি তোমাদের একটু বলে রাখি, এটা এবং এটা, এগুলা একসাথে দৃশ্যপট নির্ভরের মধ্যেও আসতে পারে। আর দৃশ্যপট নির্ভরের জন্য যেসব ম্যাথ গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটু নীল কলম দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ অন্য আরেকটা কালি দিয়ে দেখাচ্ছি। খেয়াল করো, এই যে এখান থেকে ধরে যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এটা, এটা এবং এটা, এই ৩ টা ম্যাথ ভালো মতো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ৩ টা ম্যাথ জাস্ট। আর বাকিগুলো একটু দেখে যাবা। তো আমি এখন এগুলোর উপর ভিত্তি করে কিছু প্র্যাকটিস করাবো। আসো তাহলে আমি তোমাদের এমসিকিউ থেকে শুরু করি। এই চ্যাপ্টারের যেই এমসিকিউ রয়েছে, সেখান থেকে একেবারে বেসিক থেকে দেখে যাচ্ছি। খেয়াল করো, আমি জাস্ট একটা টাইপের একটা ম্যাথ দেখাবো, সেই ম্যাথের উপর ভিত্তি করে তোমরা বাকি সব ম্যাথগুলো করে ফেলবে। কিছু বেসিক, এই বেসিকগুলো তোমরা নিজেরাই আশা করি পারবে। এগুলো তো আর নিজ থেকে দেখাতে হচ্ছে না। হ্যাঁ, এই বেসিকগুলো আশা করি তোমরা প্রত্যেকে পারবে। ২ নাম্বারটা খেয়াল করো, কি বলা হয়েছে? সমকোণের সরাসরি বিপরীত বাহুকে কি বলা হবে? অতিভুজ বলা হবে। এরপর ৩ নাম্বার, চিত্রে ওসিডি এর সন্নিহিত বাহু কোনটি? ওসিডি, ওসিডি বলতে এই অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে না। এই অ্যাঙ্গেলের সন্নিহিত বাহু বলছে। সন্নিহিত বাহু মানে কি বলেছিলাম? ভূমি। তো দেখো, থিটা কোণের ঠিক বিপরীত বাহুকে কিন্তু আমরা লম্ব বলি। সমকোণের ঠিক বিপরীত বাহুকে অতিভুজ বলি। তাহলে বাকি বাহুটা কি হবে? বাকি বাহুটাই হচ্ছে সন্নিহিত বাহু হবে, মানে ভূমি হবে। তাহলে সিডি, সিডি হচ্ছে ভূমি। রাইট অ্যান্সার ক। এবার দেখো, এটাও পারবে না তোমরা। ১৭ সেন্টিমিটার, ৮ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার বাহুত্রয় দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করলে এর অতিভুজ কত সেন্টিমিটার হবে? এই ৩ টা বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ। অতিভুজকে কি বলেছিলাম? সবচেয়ে বৃহত্তম বাহু না? এই ৩ টা থেকে সবচেয়ে বৃহত্তম বাহু ১৭। সেজন্য রাইট অ্যান্সার ১৭।
5 নাম্বার, ত্রিভুজ OPN এ n কোণ সমান 90 ডিগ্রি। OPN এর বিপরীত বাহু কোনটি? OPN, অ্যাঙ্গেলটা খেয়াল করবে, OPN, তাহলে আমার থিটা হচ্ছে এটা, তার ঠিক বিপরীত বাহু বলা হয়েছে। বিপরীত বাহুকে আমরা কি বলেছিলাম? লম্ব বলেছিলাম না? এখন বিপরীত বাহুকে থিটা কোণের ঠিক বিপরীত বাহুটাকে লম্ব বলে এটা। তাহলে ON হচ্ছে রাইট অ্যান্সার, খ। 6 নাম্বার, OPN কোণের জন্য অতিভুজ হচ্ছে OP, অতিভুজ এটা। সন্নিহিত বাহু হচ্ছে ON, সন্নিহিত বাহু, এটাকে সন্নিহিত বাহু না, সন্নিহিত বাহু হচ্ছে PN, তো এটা হচ্ছে হবে না, অর্থাৎ এটা সঠিক হয়েছে, এটা সঠিক হয় না। বিপরীত বাহু ON, এটা ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার 1 ও 3। 7 নম্বরে আসে, চিত্রের থিটা কোণের সাপেক্ষে, এটা একটা চিত্র দেওয়া হয়েছে, তার থিটা কোণের সাপেক্ষে এর অতিভুজ কত? 45। হ্যাঁ, অতিভুজ ঠিক আছে, 45। অতিভুজের বিপরীত দুই বাহুর যোগফল 63। অতিভুজের বিপরীত দুই বাহু কোনটা কোনটা? এই যে একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 27, তাদের যোগফল কত? 63। হ্যাঁ, এই দুইটা যোগ করে আমরা কত পাচ্ছি? 63 পাচ্ছি। তারপর সন্নিহিত বাহু বিপরীত বাহুর যোগফল অতিভুজের সমান। এটা কি সমান? এটা হয় নাই, কারণ 63 কি 45 এর সমান না? সমান না, তাহলে আমার রাইট অ্যান্সার 1 হবে এবং 2 হবে, ক হচ্ছে রাইট অ্যান্সার। ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমান বিটা, বিটা সমান আলফা, অর্থাৎ বি কোণ সমান আলফা, AB সমান 7 সেন্টিমিটার, BC সমান 25 সেন্টিমিটার, AC সমান 24 সেন্টিমিটার। বিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? এই যে বিটা কোণ, এটা তার ঠিক বিপরীত বাহু হচ্ছে 7, অ্যান্সার 7, অর্থাৎ ক হবে রাইট অ্যান্সার। 9 নাম্বার, নিচের কোন কোণটির জন্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার? সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে, তাহলে সেটা কি হবে? বিটা কোণ। এই যে বিটা কোণের জন্য হচ্ছে বিপরীত বাহু 7 সেন্টিমিটার, সন্নিহিত বাহু 24 সেন্টিমিটার, আর অতিভুজ হচ্ছে 25, তাহলে বিটার জন্য হচ্ছে সন্নিহিত বাহু 24, তাহলে বিটা হবে রাইট অ্যান্সার। বিটা কোণের অতিভুজের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বিটা কোণের অতিভুজের দৈর্ঘ্য, এই যে এটা বিটা কোণ, তার অতিভুজের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তাহলে গ হবে রাইট অ্যান্সার। তারপরে আসো 11 নম্বর, আমার দুইটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে, OMN এবং PRQ কোণের জন্য কোণ শর্তে এরা সদৃশকোণী সমকোণী, অর্থাৎ এখানে ক হচ্ছে রাইট অ্যান্সার। OM বাই PR সমান ON বাই PQ, অর্থাৎ সেম সেম হিসাবে। এবার আসো এটা 12 নম্বর, ত্রিভুজ AOB ও ত্রিভুজ COD এর মধ্যে, ত্রিভুজ AOB বলতে এই যে এই ত্রিভুজটা, COD বলতে এই যে বড় ত্রিভুজটা, পুরাটা একসাথে, এর ক্ষেত্রে এদের বাহুগুলোর অনুপাত ধ্রুবক। এটা কিভাবে করবে? সেম জিনিস, ঠিক আগের MCQ এর মতন, অর্থাৎ রাইট অ্যান্সার ক হবে, অর্থাৎ AB ডিভাইডেড বাই CD সমান OB বাই এই যে এই OD পুরাটা, অর্থাৎ সেম সেম সদৃশকোণের হিসাব। এটা আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। দেখো খেয়াল করো, আমি এবার হচ্ছে MCQ শর্টকাটটা কাজে লাগবে। এই ক্ষেত্রে 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, বাকিটা কত হবে? 4 হবে, মুখস্থ বলে দিয়েছি। AB বাই AC সমান কত বলছে? তাহলে আমার AB হচ্ছে 3, AC হচ্ছে কত? 4, 3/4 হচ্ছে রাইট অ্যান্সার, শেষ। অর্থাৎ এখন দেখছো MCQ এর ক্ষেত্রে শর্টকাটটা কেন কাজে লেগেছে, অর্থাৎ যে ফরম্যাটটা দেখিয়েছিলাম, এই যে এটা, এই যে ফরম্যাটটা যদি তোমরা মনে রাখো তাহলে হচ্ছে বাকিটা বের করা তোমাদের কোনো ব্যাপার না। তারপরে আসো 14 নম্বর, কি বলা হয়েছে? PM ও সমকোণী ত্রিভুজের PM বিপরীত বাহু, OM সন্নিহিত বাহু, OP অতিভুজ হলে sin θ সমান কত? PM বাই OP। আমরা এটা জাস্ট যদি একটু রাফে করে দেখি, PM ও সমকোণী ত্রিভুজ বলা হয়েছে। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এগুলোকে তোমরা রাফে সমকোণী ত্রিভুজ আঁকবে। PM ও সমকোণী PM বিপরীত বাহু বলা হয়েছে। তো আমার এটাকে যদি আমি থিটা ধরে নিই, তাহলে আমার এটাকে যদি সমকোণী ত্রিভুজ ধরে নিই, তার বিপরীত বাহু হচ্ছে PM, থিটা কোণের ঠিক বিপরীত বাহু PM।
ও এম সন্নিহিত বাহু, তাহলে হচ্ছে ও এম সন্নিহিত বাহু হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ। তো সাইন থিটা সমান কি বলছিলাম, বিপরীত বাহু বাই অর্থাৎ পিএম বাই ওপি, ঠিক আছে, এটা বিপরীত বাহু বাই অতিভুজ। কস থিটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, মানে ও এম বাই ওপি হবে, ঠিক আছে, 2 নাম্বারও ঠিক আছে, 1 নাম্বারও ঠিক আছে। ট্যান থিটা মানে কি বলা হয়েছে দেখি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই যে পিএম বাই ও এম, ঠিক আছে, তিনোটাই সঠিক, তার রাইট আনসার গ হবে। এবার 15 নম্বরে আসো। চিত্রের আলোকে tan c মাইনাস tan a সমান কত? তাহলে এটা কিভাবে করব? tan c মাইনাস tan a, তুমি প্রথমে হচ্ছে c এর সাপেক্ষে tan c বের করবে। তো আমার দেখো 1√5 আছে, এটা কিন্তু ওই ফরম্যাটের মধ্যে আসতেছে না, যে শর্টকাটে রয়েছে, এটা কিন্তু একটু বের করতে হবে তোমাদের। কিভাবে? বাকি বাহুটা আমরা কিভাবে বের করব? রুট ওভার অতিভুজ স্কয়ার অর্থাৎ √5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে কত হয় এটা? আমি যদি একটু ক্লিয়ার ভাবে তোমাদের এটা লিখে দেখাই, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। খেয়াল করো, আমি এখানে দেখাচ্ছি রুট ওভার √5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে কত হয় এটা? √5 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে √4 ইকুয়াল টু 2, তাহলে আমার এটা হচ্ছে 2 হবে। এবার বের করি আমরা tan c। tan c বলতে হচ্ছে এই লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে tan c এর মান হচ্ছে 2/1, মানে 2 বলতে পারি। তারপর tan a, এই a এর সাপেক্ষে আমার ঠিক বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে 1/2 হবে, 1/2, তাহলে 2 মাইনাস 1/2 ক্যালকুলেশন করে যত হয় সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 2, আর এটা হচ্ছে কত, 4 থেকে 1 গেলে 3, 3/2 হচ্ছে রাইট অ্যান্সার হবে। খ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা কিন্তু নমুনা প্রশ্ন, যেটা সরকার থেকে দিয়েছিল সেখানের মধ্যে এসেছে। আচ্ছা, এটা 16 নাম্বার, তোমাদের বাড়ির কাছে থাকবে, 16 পারবে, সাইন থিটা এর মানটা বের করতে পারবে ইজিলি, যে 3/5 দেখেই বোঝা যাচ্ছে। কোসেক থিটা এর মান এটাও পারবে, তারপর কস থিটা এর মান, সেক থিটা এর মান, এগুলো সবগুলো পারবে তোমরা, এগুলো সব তোমাদের বাড়ির কাজ। এবার আসো আরো একটা ম্যাথ, আরো একটা টাইপের ম্যাথ, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান। সাইন থিটা সমান 1/√2 হলে কোসেক থিটা এর মান কত হবে? সাইন থিটা সমান 1/√2, কোসেক থিটা সমান কত? আচ্ছা, সাইন এবং কোসেক তারা পরস্পর কি বিপরীত না? তাহলে সাইন থিটা যদি 1/√2 হয়, কোসেক থিটা কত হবে? √2 হবে। আশা করি প্রত্যেকে বুঝছো। তারপর দেখো, কোসেক থিটা সমান 2√2, কস থিটা সমান 1/4√2, কট থিটা সমান কত? কট থিটার ডিরেক্ট একটা ফর্মুলা রয়েছে। কট থিটা সমান, আমি যদি তোমাদের ফর্মুলাটা যদি একটু দেখাই তোমাদের ডিটেইলস, খেয়াল করো। এই যে আমি এই ফর্মুলাটা জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদের। এই যে খেয়াল করো, তোমাদের দেওয়া হয়েছে কি, এই যে এই ম্যাথটা, এটা অর্থাৎ cos থিটা সমান 2√2 দেওয়া আছে, কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান যদি 2√2 হয়, তাহলে আমার এখান থেকে সাইন থিটা সমান কত হবে? তার ঠিক উল্টা না, 1/2√2, তাহলে সাইন থিটা হচ্ছে 1/2√2, এবং cos থিটা সমান কত হবে? cos থিটা সমান হচ্ছে 1/4√2, এটা কিন্তু দেওয়া আছে 1/4√2, তাহলে আমার এটা দেওয়া আছে এবং এই দুইটা দেওয়া আছে আমার। এবার আমরা ইজিলি cot থিটা বের করে ফেলতে পারবো। তাহলে cot থিটা সমান কত হবে? cos থিটা বাই sin থিটা। এবার পারবে আশা করি? এবার আশা করি তোমরা প্রত্যেকে পারবে। এই যে cos থিটার পুরো মানটা উপরে লিখবে, sin থিটার মানটা হচ্ছে এখানে নিচে লিখবে। ক্যালকুলেশন করে মান বের করে ফেলবে। যেটা অপশন আছে সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার, sin থিটা সমান দেওয়া আছে, cos থিটা সমান দেওয়া আছে tan থিটা। tan থিটা মানে কি sin বাই cos। তাহলে sin থিটা বাই cos থিটা করলে অ্যান্সার হয়ে যাবে। cot থিটা সমান 5/13, tan থিটা সমান কত? tan এবং cot তারা পরস্পরের উল্টো, তাহলে cot থিটা সমান যদি 5/13 হয়, tan থিটা হচ্ছে 13/5, তাহলে রাইট অ্যান্সার কত হবে? গ হবে। tan থিটা সমান √3 হলে sec থিটা সমান কত? এটা হচ্ছে ইজিলি তোমরা ফরম্যাটে বের করে ফেলতে পারবে, অর্থাৎ tan থিটা সমান হচ্ছে √3, sec থিটা সমান কত? এটা একটা চিত্র এঁকেও দেখতে পারো, অথবা হচ্ছে শর্টকাটে করতে পারো। ধরো আমি যদি এটা তোমাদের দেখাই, tan থিটা সমান √3 দেওয়া আছে। আমি যদি তোমাদের খেয়াল করো, এখানে দেখাই, ধরো আমার দেওয়া আছে কি tan থিটা সমান
√3 tan থিটা সমান √3 sec থিটা সমান কত সেটা বের করতে বলা হয়েছে। তোমরা এটা ফর্মুলা এপ্লাই করেও করতে পারো অথবা নরমাল ওয়েতে করতে পারো। তো আমি যদি এটা ফর্মুলা এপ্লাই করে দেখাই তাহলে কত হবে? ফর্মুলা এপ্লাই করে যদি দেখাই তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম? sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা শিখেছিলাম। তাহলে sec থিটা সমান কত হবে? √1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটাকে আমরা এটা মান ডিরেক্ট বসায় দিচ্ছি এটা √3 হোল স্কয়ার 1 প্লাস 3 তাহলে কত হবে? √4 তাহলে অ্যান্সার কত? 2 রাইট অ্যান্সার 2 হবে। অথবা চাইলে তোমরা এটাকে এভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। এটা হচ্ছে থিটা ধরবে। tan থিটা সমান কত? √3 নিচে মনে 1 আছে না? তাহলে tan থিটা মানে আমি এটাকে এভাবে বলতে পারি √3/1 তাহলে বাকিটা বের করে sec থিটা বের করে ফেলতে পারবে। তার চেয়ে সহজ হচ্ছে এটা এখানের মধ্যে আর আলাদাভাবে বের করতে হচ্ছে না। তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে এটা? এটার রাইট অ্যান্সার 2 হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরে 26 নম্বরে আসো। 26 নম্বর বলা হয়েছে tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এর মান কত? এটা কিভাবে করবে? এটার জন্য আমি তোমাদের আবারও হচ্ছে স্লাইডে আসি। প্রশ্ন কি বলা হয়েছে tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আসো। অর্থাৎ আমার যেই প্রশ্নটা দেওয়া ছিল স্টেটমেন্ট সেটা হচ্ছে এরকম tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এটা। তাহলে দেখো কি করব প্রথমে 1 প্লাস tan স্কয়ার থিটা ফর্মুলাতে বলেছিলাম sec স্কয়ার থিটা। অর্থাৎ sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এটাকে এইভাবে চেঞ্জ করে ফেলবো। tan স্কয়ার থিটাকে আমরা যেমন আছে এমনই লিখি আপাতত। এবার খেয়াল করো আমরা এই দুইটাকে এখন sin cos এ কনভার্ট করে ফেলবো। আচ্ছা tan থিটা মানে যদি অর্থাৎ tan থিটা সমান যদি আমার sin বাই cos হয় tan স্কয়ার থিটা মানে কি হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আর sec স্কয়ার থিটাকে আমরা কি বলতে পারি 1 বাই cos স্কয়ার থিটা কারণ cos আর sec পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কের হিসাবে আছে। তো আমি এটাকে sin বাই cos এ নিয়ে আসবো অর্থাৎ sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। আর এটাকে আমরা কি বলবো 1 বাই cos স্কয়ার থিটা। এবার হচ্ছে আমরা কি করব এরপরের লাইনে sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু এটা জাস্ট গুণাকারে এসে উল্টাই যাবে। এটা কাটা sin স্কয়ার থিটা রাইট অ্যান্সার sin স্কয়ার থিটা হবে। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। খেয়াল করো sin স্কয়ার থিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে প্রশ্নে আসো 27 নম্বর। 27 নম্বরে বলা হয়েছে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 বাই cot স্কয়ার থিটা। এটা সবচেয়ে সহজ। এটা হচ্ছে অ্যান্সার 1 হবে। কেমনে দেখো 1 বাই cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা। 1 বাই cot স্কয়ার থিটা মানে কি tan স্কয়ার থিটা। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। সবচেয়ে সহজ প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবে। আচ্ছা এরপরের এটা তোমরা আশা করি পারবে এটা বাড়ির কাজ। তারপর হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি হলে sin স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 3/2 এটা কিভাবে দেখো আমরা থিটা সমান 45 ডিগ্রি sin 45 এর মান কত বলেছিলাম অর্থাৎ এই ফরম্যাটটা হচ্ছে এরকম হবে sin 45 হোল স্কয়ার এটা হচ্ছে 45 প্লাস tan 45 হোল স্কয়ার sin 45 এর মান হচ্ছে 1/√2 হোল স্কয়ার tan 45 এর মান কত 1 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1/2 প্লাস 1 তো এটা আমার অ্যান্সার কত হবে অর্থাৎ 2 আর এখানে হচ্ছে 1 আর 2 তে 3 হচ্ছে অর্থাৎ আমার রাইট অ্যান্সার হচ্ছে কত 3/2 এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। 2 নম্বর বলা হয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 2/3 কিভাবে sin স্কয়ার থিটা বলতে কি 1/√2 হোল স্কয়ার দিবা আর cos 45 sin 45 মানে 1/√2 সেজন্য আমরা 1/√2 হোল স্কয়ার দিলাম cos 45 মানে হচ্ছে 1/√2 1/√2 হোল স্কয়ার এই দুটো ক্যালকুলেশন করে এটা পাবে আর এটা কিন্তু অ্যান্সার হবে না। তো তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে এখানে 1 ও 3 হবে
যদি এটা পাও তাহলে হচ্ছে এটা রাইট অ্যান্সার, আর যদি না হয় তাহলে এটা রাইট অ্যান্সার না। তো এখানে দেখা যাচ্ছে 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা ক্যালকুলেশন করে হচ্ছে এটা পাবে, এবং আমাদের এটা ক্যালকুলেশন করে অন্য আরেকটা ভ্যালু আসতেছে। এবার আসো উন্নতি অবনতি কোণ, অর্থাৎ আমরা মেইন বুকে যে টপিকগুলো দেখেছিলাম সেখানে 7 নাম্বার টপিক থেকে শুরু হবে এটা। ভালো মতো খেয়াল করো, এই দুইটার কথা ভালো মতো বুঝতে হবে। ভূতলে অবস্থিত যে কোনো রেখাকে কি বলা হবে? ভূরেখা বলা হবে। ভূরেখার লম্ব রেখাকে কি বলা হবে? উলম্ব রেখা। এই দুটো ফরম্যাট মুখস্থ রাখতে হবে। তারপর আসো 32 নাম্বার, চিত্রে কোনটি ও বিন্দুতে পি প্রাইম বিন্দুর উন্নতি কোণ? এই যে এটা ও বিন্দু, আমার পি প্রাইম বিন্দু হচ্ছে এটা, তাহলে ও বিন্দুতে পি প্রাইম বিন্দুর উন্নতি কোণ কত হবে? জাস্ট আমার এই যে পি প্রাইম ও এক্স, এই যে এই ফরম্যাট, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কি উন্নতি কোণ। ও বিন্দুতে এই পি প্রাইমের উন্নতি কোণ, এটা হচ্ছে আমার ভূ সমান্তরাল রেখা, এটা এটা, এবং হচ্ছে এইটা হচ্ছে পি প্রাইম কোণ। তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে? এইটা। 33 নাম্বার, আমার কি রাইট অ্যান্সার ক। চিত্রে কোনটি ও বিন্দুতে পি বিন্দুর অবনতি কোণ? ও বিন্দুতে পি বিন্দুর অবনতি কোণ, এই যে এ বরাবর আমি যদি ধরি তার ঠিক নিচে, এই বরাবর, তাহলে এটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল। তাহলে কত হবে? রাইট অ্যান্সার কি দিয়েছে? পি ও এক্স, এই যে পি ও এক্স কোণ, ঘ নাম্বার রাইট অ্যান্সার। 34 নম্বর, নিচের চিত্রটি লক্ষ্য করো। চিত্রে এবি ঊর্ধ্বরেখা, হ্যাঁ ঠিক আছে ঊর্ধ্বরেখা। বিসি ভূরেখা, হ্যাঁ এটা হচ্ছে ভূরেখা বা ভূ সমান্তরাল রেখা বলা। এসি ভূ সমান্তরাল রেখা, এসি কি ভূ সমান্তরাল রেখা? এটা কি ভূমির সাথে সমান্তরাল? না, তাহলে এটা রং, এটা হচ্ছে রং। 1 ও 2 হচ্ছে রাইট অ্যান্সার, ক হচ্ছে রাইট অ্যান্সার। প্রত্যেকেই এতটুকু বুঝতে পেরেছো। এবার আসি এরপরের। এরপরে বলা হয়েছে কি অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে? 45 ডিগ্রি। অর্থাৎ তোমার যেই খুঁটিটা রয়েছে এবং ছায়াটা রয়েছে 45 ডিগ্রি হলে এটা হচ্ছে সমান হবে, কারণ এখানে যদি আমরা 1 হয় এখানে হচ্ছে 1 হবে। অর্থাৎ আমরা এটা খুঁটির ঠিক ছায়াটা কোথায় পড়ে? মাটির এই লম্ব লম্ব বরাবর না। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ছায়া কোথায় পড়বে? মাটির ঠিক এ বরাবরই তো পড়বে। ধরো তোমার ছায়া এটা এভাবে তো পড়বে, মাটি বরাবর নিচে পড়বে। তো এটাও যদি এটা গাছ বা খুঁটি হয়, তার ঠিক এই লম্ব বরাবর যেটা পড়বে সেটা হচ্ছে আমার এই তার ছায়ার দৈর্ঘ্য। তো এখন খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কখন সমান হবে? যদি আমার 45 ডিগ্রি হয়। ভূতল ও উলম্ব তলের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এটা সবচেয়ে সহজ। এই যে ভূতল বলতে নিচের এটা, এবং উলম্ব তল বলতে হচ্ছে উপরে, তাদের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, এটা। তাহলে 34 নম্বরের রাইট অ্যান্সার গ। এরপর আসো, উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে? এটা জাস্ট ক্যালকুলেশন করে তোমরা হিসাব করে বের করে ফেলবে। রাইট অ্যান্সার 30 ডিগ্রি। অর্থাৎ এটা কিভাবে সেটা একটু দেখাই। উন্নতি কোণ কত হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে? কত ডিগ্রি হলে বলা হয়েছে। তো আমি চিত্রটা যদি তোমাদের একটু এঁকে দেখাই, গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের, তো আমি যদি গাছের ছায়ার দৈর্ঘ্যটা যদি গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি, গাছের ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? √3x হবে, অর্থাৎ হচ্ছে √3x। বুঝতে পেরেছো? তো আমি যদি একটু তোমাদের ক্যালকুলেশন করে দেখাই, উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের দৈর্ঘ্য গাছের ছায়ার দৈর্ঘ্যের বলা হয়েছে, অর্থাৎ সরি গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ। তাহলে ধরো আমার এটা একটা গাছ ধরলাম, গাছের ছায়া পড়ছে এখানে, এটাই হচ্ছে আমার একটা হিসাব। তো বলা হয়েছে প্রশ্ন কি গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য। আচ্ছা গাছের দৈর্ঘ্য আমি গাছ হচ্ছে এটা, গাছের দৈর্ঘ্য x ধরলাম, তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে? √3x। এটাই হচ্ছে আমার একটা উন্নতি কোণ থিটা। তাহলে আমি এটাকে tan থিটা হিসেবে করতে পারি না? tan থিটা সমান কত হবে? x/√3x, কারণ লম্ব বাই ভূমি, x কাটা গেছে, এখানে 1/√3। তাহলে tan থিটা সমান যদি 1/√3 হয়, থিটা সমান কত হবে? সেটা আমরা ইজিলি জানি, থিটা সমান tan ইনভার্স 1/√3, এই ফরম্যাটে লিখবে। তাহলে tan হচ্ছে 30 মান 1/√3, আমার রাইট অ্যান্সার হচ্ছে tan 30 হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো। একটা খুঁটির দৈর্ঘ্য 40 মিটার, শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত?
এটা খ নম্বর রাইট অ্যান্সার হবে। এটা তোমরা ক্যালকুলেশন করে বের করবে। সেম ম্যাথ। একটা মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? একটা মিনারের পাদদেশ থেকে, পাদদেশ বলতে একটা মিনার ধরো এভাবে লম্বা বরাবর আছে, আমি এখানে চিত্র এঁকে দেখাচ্ছি, লম্বা বরাবর, তার পাদদেশ থেকে, পাদদেশ বলতে নিচেরটা, পাদদেশ থেকে 15 মিটার দূরে, 15 মিটার দূরে ভূতল, ভূতল বলতে এই নিচে, এটা হচ্ছে 15 মিটার, এটা কত 15 মিটার দূরে কোনো বিন্দুর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই বরাবর আমি যদি একটা অ্যাঙ্গেল দিই এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে মিনারের উচ্চতা, এটা হচ্ছে মিনার, তো তার উচ্চতা h ধরে নিলাম, h সমান কত, tan 60 দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবে। এটা দেখাচ্ছি না ক্যালকুলেশন করে। তারপর আসুন টাওয়ারের ম্যাথ 40 নম্বর। একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত হবে? এটা হচ্ছে রাইট অ্যান্সার 75 হবে। এটাও সেম ম্যাথ, মিনারের মতো। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি দেয়ালের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? 45 ডিগ্রি। অবনতি কোণ যদি তোমার এবং উন্নতি কোণ যদি তোমার 45 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য, দেয়ালের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে সেম সেম হবে। কেন হবে সেটা একটু বেসিকটা বলি। খেয়াল করো, আমার এই বরাবর একটা সমকোণী ত্রিভুজ, অবনতি কোণ হচ্ছে এটা, এ বরাবর একটা ভূতলের সমান্তরাল রেখা টানবো, তার ঠিক এই নিচ বরাবর, এটা কি হবে? অবনতি কোণ। অবনতি কোণ ধরো 45। এবার হচ্ছে একান্তর কোণের হিসাব কি আছে, এটা এ মাঝখান বরাবর, এটা একটা রেখা, এটা একটা সমান্তরাল রেখা, তার মাঝখান বরাবর কি রয়েছে? একটা ছেদক রয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে। তাহলে এটা হচ্ছে 45। অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা 45 এবং এই অ্যাঙ্গেলটাও 45, একান্তর কোণের বেসিক। আমি যদি এখানে তোমাদের এ ও বি সি, তাহলে এটা কি হবে? এ ও বি সমান ও বি সি, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ একান্তর কোণের বেসিক হচ্ছে এটা। এবার আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথ পারবে সেম টাইপের। একটা পতাকার খুঁটি ভেঙে ভাঙা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? এটা 8 হবে। এখন আমরা এই টাইপের একটা ম্যাথ ডিরেক্ট বিস্তারিত করাবো। এটা যদি পারো তোমরা এটা পারবে। এরপরের এমসিকিউ 43, বিডি এর দৈর্ঘ্য কত? এই যে আমার এই বিডি, বিডি হচ্ছে কত? 25 প্লাস এক্স, এই যে 25 আর একটা হচ্ছে এক্স। বিডি বলতে বিসি প্লাস সিডি। 44, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে x কে h এর মাধ্যমে প্রকাশ করো। x কে h এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এটা হচ্ছে h/√3 হবে। এখান থেকে তোমরা হিসাব করে বের করতে পারবে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে x কে h এর মাধ্যমে প্রকাশ। ইজিলি তোমার দেখো, খেয়াল করে দেখো, ত্রিভুজ এবিসি যদি আমরা হিসাব করি তাহলে tan 60 সমান কত? tan 60 সমান হচ্ছে h/x। tan 60 ডিগ্রি সমান হচ্ছে h/x। আমি যদি একটু ডিটেইলস তোমাদের দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে এখানে দেখাচ্ছি tan 60 ডিগ্রি সমান h/x। tan 60 এর মানটা কত? √3। √3 সমান h/x। তো আমরা এখান থেকে কি বলতে পারি? x ইকুয়াল কত হবে? h/√3। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো ছিল আমাদের এমসিকিউ পার্ট। এবার আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হচ্ছে ম্যাক্সিমাম এমসিকিউ যেগুলো করেছো সেগুলো রিলেটেড, সেগুলো তো তোমরা ইজিলি পারবে। আমি জাস্ট তোমাদের টাইপগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে ত্রিকোণমিতির ধারণা, বেসিকগুলো নিয়ে আলোচনা। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কোণের সম্পর্ক, অর্থাৎ কোনটা অতিভুজ কোনটা ভূমি সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি না, এটাই। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও সন্নিহিত বাহুর অন্তর্বর্তী কোণের সাপেক্ষে বিভিন্ন বাহুর অনুপাত, অর্থাৎ সবগুলো বেসিক এখানে বলা হয়েছে। এই প্রত্যেকটা তোমরা ভালো মতো পড়ে রাখবে।
তারপরে হচ্ছে বলা হয়েছে আমরা তারপরে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে পড়েছিলাম না, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, tan থিটা মানে লম্ব বাই ভূমি। ওই বেসিকগুলোর রিলেটেড এখানে দেখা হয়েছে এবং তাদের কিছু পূর্ণ নাম রয়েছে, অর্থাৎ ট্যানজেন্ট থেকে হচ্ছে tan আসছে, কোসাইন থেকে cos আসছে, এরকম কিছু টাইপ রয়েছে। যেমন সাইন, SINE, অর্থাৎ এই সাইন থেকে হচ্ছে আমার মূলত সাইন আসছে। কট্যানজেন্ট থেকে আসছে কট। এভাবে হচ্ছে আমাদের ফরম্যাটগুলো আসে, এগুলো মেইন বুকে আছে, তোমরা দেখে নেবে। তারপর এই ফরম্যাটগুলো যে এগুলো সবগুলো কিন্তু আমি এখন প্রত্যেকটা এমসিকিউতে করিয়েছি, এগুলো আশা করি তোমরা দেখেই হচ্ছে সবগুলো পারবে। এরপর এখান থেকে উন্নতি অবনতি কোণের বেসিক, অর্থাৎ উন্নতি কোণ কী জিনিস, অবনতি কোণ কী জিনিস, সেগুলো যদি ভালো মতো বুঝো তাহলে তোমরা এগুলো সবগুলো পারবে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে বলা হয়েছে 1 নাম্বার, কিছু টাইপ দেখাবো, ওই টাইপের রিলেটেড সেম ম্যাথ রয়েছে। প্রথম ম্যাথটা আমি একটু তোমাদের দেখাই। ত্রিভুজ ABC এর এক কোণ সমান 30 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, AB বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, BC বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। দেখো, প্রদত্ত তথ্য অনুযায়ী ত্রিভুজ ABC এর চিত্রটা দেওয়া হয়েছে। আমি তোমাদের চিত্র থেকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, তোমরা আপাতত এটা একটু স্কিপ করো। আমি জাস্ট তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে চিত্র, এক কোণ সমান 30 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, AB বাহুর দৈর্ঘ্য, এই যে AB বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, BC বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে। সবচেয়ে সহজ। তুমি যদি থিটা কোণের সাপেক্ষে ঠিক বিপরীত বাহুটা কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব, আর এই সাইডেরটা কি ভূমি। লম্ব ভূমির হিসেবে আমরা tan থিটা বলতে পারি না, তাহলে tan 30 সমান কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব কত জানি না, লম্ব হচ্ছে BC, ভূমি কত 7, tan 30 মান কত 1/√3, BC কত জানি না, BC বের করব, এটা হচ্ছে 7। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে BC মান পেয়ে যাচ্ছি না ইজিলি, BC মান যেটা আসে সেটাই রাইট অ্যান্সার। দেখো তোমাদের অ্যান্সার এখানে বলা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ মেইন কনসেপ্টটা তোমরা দেখে বুঝতে পারবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে তোমরা পরীক্ষায় ফুল লিখবে, এক কথায় রাফের মধ্যে ম্যাথগুলো করে জাস্ট রাইট অ্যান্সারটা লিখবে। তারপর উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে এটা পড়ে রাখবে। 3 নাম্বার হচ্ছে cos θ সমান 3/4, tan θ সমান কত, এই টাইপের ম্যাথ করিয়েছিলাম, এটা পারবে আশা করি। অর্থাৎ cos θ মানে হচ্ছে 3/4, সেই হিসাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে বাহুর মানগুলো বসিয়ে দিবে। এই যে এটা হচ্ছে থিটা, ভূমি বাই অতিভুজ 3/4, tan θ সমান কত, তাহলে আমার এই বাহুটা লাগতেছে লম্ব বাই ভূমি, তাহলে 3/4 হলে 5 হবে। এখন দেখো তোমরা যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা শর্টকাটে এভাবে 5 বসিয়ে দিবে না, এখানে প্রথমে পিথাগোরাসের সূত্র অনুসারে এই ফরম্যাটে লিখবে, লিখার পরে তারপর যে বাহুটা পাবে সেটার হিসেবে tan θ মান বের করে ফেলবে। তারপর 4 নাম্বারটাও সেম ম্যাথ, তোমাদের এভাবে দেওয়া থাকবে 12 cot θ সমান যদি 7 হয়, তাহলে cot θ সমান কত হবে, 12টা ওই সাইডে পার করে দাও, 7/12। এই হিসেবে তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবে এবং cot θ মানে কি ভূমি বাই লম্ব, ভূমি 7, লম্ব হচ্ছে 12, বাকিটা পিথাগোরাস দিয়ে বের করবে। করার পরে কি বের করতে বলা হয়েছে, কোসেক θ, কোসেক θ বের করে ফেলবে। 5 নাম্বার সেম টাইপের ম্যাথ, আশা করি পারবে। 6 নাম্বারটা আরো সহজ, বেসিক 1 নাম্বারের, অর্থাৎ 1 নাম্বার যেটা দেখেছেন সেটার মতনই। বি কোণ সমান 90, AC সমান 13, AC সমান 13, BC সমান 12, BAC সমান থিটা হলে sin থিটা সমান কত, বি কোণ সমান কত 90 ডিগ্রি এবং AC সমান 13 সেন্টিমিটার, BC সমান হচ্ছে 12 সেন্টিমিটার, BAC সমান থিটা হলে sin থিটা এর মানটা বের করতে বলা হয়েছে। এই ফরম্যাটে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবে, আঁকার পরে দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু ইজিলি দেওয়া আছে, তাহলে বাকি বাহুটা পিথাগোরাস দিয়ে বের করবে, করার পরে sin থিটার মানটা বের করে ফেলবে।
প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, অর্থাৎ খেয়াল করে দেখো তোমাদের এখানে বাকি যেসব বাহুগুলো রয়েছে সেগুলো সব কিন্তু দেওয়া আছে তোমাদের। জাস্ট বিএসি সমান থিটা বলা হয়েছে, বিএসি সমান থিটা। বাকি বাহুটা তোমরা কিভাবে বের করবে? থিটার ঠিক বিপরীত বাহুটা কি? লম্ব। এটা হচ্ছে কি? লম্ব। অতিভুজ কোনটা? এটা। তাহলে 12/13। তোমাদের এটা কিন্তু পিথাগোরাস ইউজ করতে হচ্ছে না। হ্যাঁ, আশা করি হচ্ছে না এখানে। এখানে জাস্ট এটা যে করেছে এটা দরকার নেই। এখানে 5 লাগতেছে না তোমার। যদি তোমার অন্যান্য বাহুগুলো বের করতে বলা হতো, যেমন ধরো cos থিটা, তখন কিন্তু আমার এই 5 টা বের করতে হইতো। এখন যেহেতু এখানে লম্ব আছে আমার জানা আছে এবং অতিভুজও জানা আছে, 12/13 ইজিলি বের করে ফেলেছি। প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপর আসি আমাদের 7 নাম্বার। 7 নাম্বারটা হুবহু সেম ম্যাথ, এটা পারবে আশা করি। 8 নাম্বারটা হচ্ছে হুবহু মেইন বইয়ের ম্যাথ। আমি বলেছিলাম না সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। tan 2 থিটা ইকুয়াল 2/tan 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই রিলেটেড একটা ম্যাথ কিন্তু এটা। tan 2 থিটা ইকুয়াল টু 2/1 মাইনাস tan স্কয়ার থিটা, থিটা সমান 30। হুবহু সেম ম্যাথ না? তাহলে চলো আমরা এটাই হচ্ছে সলভ করব এখন। আসো, তাহলে আমরা এটা সলভ করি দেখি। আমার থিটা সমান বলা হয়েছে 30 ডিগ্রি, tan 2 থিটা ইকুয়াল 2 tan স্কয়ার থিটা, সরি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটাই তো বের করতে বলা হয়েছে, তাই না? এই যে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, থিটার মান হচ্ছে 30। লেফট হ্যান্ড সাইড লিখবে প্রথমে। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। দুইটা প্রমাণ করব। LHS ইকুয়াল tan কত? 2 থিটা। থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 30 লিখব। তাহলে কত লিখব? tan 60 ডিগ্রি। tan 60 এর মান আমরা জানি √3। লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। রাইট হ্যান্ড সাইড 2 tan theta divided by 1 minus tan square theta. Just calculation. 2 tan 30 degree 1 minus tan 30 degree whole square. 2 into tan 30 মান হচ্ছে 1/√3 আর 1 মাইনাস আর tan 30 হোল স্কয়ার মানে হচ্ছে 1/√3 হোল স্কয়ার। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তো বাকিটা এখানে দেখাচ্ছি আমি। খেয়াল করো, এটাকে আমরা 2/√3 বলা যায় না? অবশ্যই বলা যায়। নিচেরটাকে আমরা কি বলতে পারি? 1 মাইনাস 1/3। উপরেরটা হচ্ছে কি 2/√3 যেমন আছে এমনই রেখে দিলাম। আর নিচেরটা যদি ক্যালকুলেশন করি 3 আর উপরে কত হবে? 3 থেকে গেলে 2 হবে। তাহলে হচ্ছে 2/√3 ইনটু দিয়ে জাস্ট উল্টাই উপরে নিয়ে যাব। 2 কাটা, এই √3 আর 3 কাটা গেলে √3 থাকতেছে আর। তাহলে রাইট অ্যান্সার কত হবে? √3 হবে। রাইট অ্যান্সার কত? √3। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, সবচেয়ে সহজ ম্যাথ। এরপর আসি আমাদের তারপরের ম্যাথ। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে। ছাদের উচ্চতা বের করতে বলা হয়েছে। সবচেয়ে সহজ। 6 মিটার দৈর্ঘ্যের একটা মই, এই যে এটা একটা মই, এসি, এবি হচ্ছে একটা দেয়াল। তোমরা জাস্ট সিঁড়ি, মই, মই হচ্ছে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখো না? এই যে এটা মই, দেয়ালের সাথে হেলান দিয়ে রয়েছে আর কি। আর এটা হচ্ছে আমার ভূমি। মইয়ের দৈর্ঘ্য 6 মিটার। ভূমির সাথে, এই যে ভূমির সাথে কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই ছাদ স্পর্শ করেছে, মানে এ স্পর্শ করেছে। ছাদের উচ্চতাটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমার এই যে উচ্চতা, এইচ এর মানটা বের করতে বলা হয়েছে। আমার দেখো এটা জানা আছে, এটা বের করতে হবে। তাহলে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব অতিভুজের সম্পর্কে আমার কোন ত্রিকোণমিতিক অনুপাত পড়ে? সাইন থিটা পড়ে। তাহলে আমরা জাস্ট কি করব? সাইন থিটা, অর্থাৎ সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত? h/6 বলতে পারি। এবার এখান থেকে মান বসাবো, সাইন 60 এর মান ক্যালকুলেশন করে h এর মান বের করে ফেলবো। এই যে খেয়াল করো,
এই ম্যাথটা এখানে দেওয়া আছে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ। তারপর আসি আমাদের এরপরের সমকোণী ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 60, বি কোণ সমান 90, এ বি বাহুর দৈর্ঘ্য 16 হলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? এটা পারবে আশা করি। হুবহু ওই ম্যাথটা, মইয়ের যে ম্যাথটা করেছি এটাকে একটু চেঞ্জ করে দিল। 11 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজে এ কোণ সমান 45, বি কোণ সমান 90, বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এবি বাহুর দৈর্ঘ্য কত? সবচেয়ে সহজ ম্যাথ, এটাও পারবে আশা করি। খেয়াল করো, এ কোণ 45 দেওয়া আছে, বি কোণ 90 দেওয়া আছে, এই যে 90, এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। পারবে না এটা? তো তোমার এ বিবাহ দৈর্ঘ্য বের করতে বলছে, এই যে এ বিবাহ দৈর্ঘ্য, তোমার লম্ব জানা আছে, ভূমি জানা আছে, লম্ব আর ভূমি সম্পর্কে কোন ত্রিকোণমিতিক অনুপাত পড়ে? ট্যান এবং কট, আমরা নরমাল ট্যান ইউজ করি, তাহলে ট্যান 45 সমান কত? 8 বাই, এটাকে আমরা এক্স ধরতে পারি বা কিছু একটা ধরতে পারি, এক্স ধরলাম বা এ বি ধরলাম। এবার ক্যালকুলেশনকে মান বের করতে পারবে না? ইজিলি পারবে। এবার আসো 12 নম্বর, এটা সবচেয়ে সহজ, এটা সবাই পারবে যদি তোমাদের ওই চার্ট যেটা রয়েছে সেটা মনে থাকে। অর্থাৎ cot 90, tan 0, sec 30, cosec 60, প্রত্যেকটার মান বসিয়ে ক্যালকুলেশন শেষ। 13 নম্বরও সেম টাইপ। 14 নম্বর, প্রমাণের ম্যাথ। ঠিক আমি এই ম্যাথটা যেটা দেখিয়েছিলাম, অর্থাৎ তোমাদের যে এই ম্যাথটা দেখিয়েছিলাম এটা, এই হুবহু এই ম্যাথের মতো মান বসাবো, অ্যান্সার বের করে ফেলবে। এই যে tan 60 মানটা বসাবো, সেটাকে হোল স্কয়ার করবো, tan 60 মান বসাবো, সেটাকে হোল স্কয়ার করবা, sin 60 মান বসাবো, সেটাকে হোল স্কয়ার। এই যেখানে করে দেওয়া আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাইতে হবে। 15 নম্বর, এটাও সেম টাইপের ম্যাথ, এটাও বাড়ির কাজ থাকবে। এটা তোমরা ভালো মতো প্র্যাকটিস করে প্রদত্ত করে cos থিটা কত, cos থিটা ইজিলি বের করতে পারবে। sin থিটা সমান হাফ, cos থিটা সমান √3/2, tan থিটা cot থিটার মান কত? tan থিটা মানে আমরা কি জানি? sin বাই cos, cos থিটা মানে কি জানি? cos বাই sin। মান বসাবে, ক্যালকুলেশন করে প্রমাণ করে দিবে, মান বের করে ফেলবে। তারপর 18 নম্বর, ঠিক আগের মতো কিছু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, sin থিটা cos থিটা বের করতে হবে, সবচেয়ে সহজ। অর্থাৎ যে যে ম্যাথগুলো আছে সবগুলো সেম টাইপেরই হচ্ছে। তারপর 19 নম্বরটাও তোমরা করবে। 20 নাম্বার হচ্ছে মিনারের উচ্চতার ম্যাথ, ঠিক যেটা দেখিয়েছিলাম সেটা। তো এইচ এর মানটা আমার বের করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা এই tan এর হিসেবে, tan 30 হিসেবে h/15, অর্থাৎ tan 30 ইকুয়াল। এবার হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবে। এই ম্যাথটা ঠিক আগে দেখিয়েছিলাম না, হুবহু সেম। 22 নাম্বার, এটাও হচ্ছে 21 এর মতন সেম। অর্থাৎ tan থিটা যদি 7 tan থিটা সমান যদি 12 হয়, তাহলে tan থিটা সমান কত? 12/7। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি tan থিটা সমান 12/7। পারবেন ইজিলি? হ্যাঁ। অর্থাৎ আমি জাস্ট রিভিশনগুলোই দিয়ে দিচ্ছি, টাইপগুলো ধরে দিচ্ছি তোমাদের। ম্যাথ করা তোমাদের দায়িত্ব। যেসব ম্যাথগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, যে একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা করিয়ে দেব। আচ্ছা, এবার আসি আমরা রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান, অর্থাৎ সিকিউ। তো এখানের মধ্যে টোটাল 6টার মতো সিকিউ রয়েছে। এই 6টা সিকিউ যদি তোমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারো, তাহলে তোমাদের সিকিউর কোনো সমস্যা হবে না। এবং এই সিকিউগুলো করার আগে তোমাদের মেইন বুকের যেই ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলোর টাইপ ভালো মতো আয়ত্তে রাখতে হবে। কারণ এই মেইন বইয়ের যেই ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলোর উপর ভিত্তি করেই সিকিউগুলো তৈরি করা হয়েছে। এবং তাছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার্থে ম্যাথগুলো প্রত্যেকটা সলিউশন আগে থেকে করে রেখেছি, যাতে এই ভিডিও লেংথ একটু ছোট হয় এবং তোমরা ভালো মতো বুঝতে পারো। এবং এই যেই উপরের যে লেখাগুলো আছে, আরেকটা কথা বলে রাখি, এখানে উপরে যে লেখাগুলো আছে এগুলো অবশ্যই লিখতে হবে তোমাদের। তো আমি জাস্ট ম্যাথের যেই মেইন সলিউশনটা রয়েছে, অর্থাৎ কিভাবে হচ্ছে এই সলিউশনটা করতে হয়, সেটাই জাস্ট দেখিয়ে দিয়েছি। তোমরা সাজিয়ে নিজের মতো করে উপরে যেসব লেখার দরকার সেগুলো লিখবে। তো তাহলে চলো 1 নাম্বারে আসি আমরা। আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নাম্বার, ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ হয় 45 ডিগ্রি। মিনারের উচ্চতাটা বের করতে বলছে। এটা একটা নমুনা প্রশ্নের মধ্যে যেটা দিয়েছিল সেখানের মধ্যে আছে মিনারের উচ্চতা। এই হুবহু সেম ম্যাথ,
তোমাদের মেইন বুকের অনুশীলনীর এই ম্যাথের মতন, 7 নাম্বার ম্যাথের মতো। তোমরা যদি 7 নাম্বার ম্যাথ ভালো মতো পারো তাহলে হুবহু এই সিকিউটা করতে পারবে। আচ্ছা, তাহলে কি কি বলা হয়েছে আসলে প্রশ্নের সাথে মিলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে, আচ্ছা একটা মিনার হচ্ছে এবি, মিনারের উচ্চতা ধরে নিলাম এইচ। একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ এবং কোত্থেকে বলা হয়েছে ভূতলের কোনো একটি স্থানে, অর্থাৎ এই যে ভূতলের কোনো একটি স্থান সি ধরে নিলাম, এই সি বিন্দুতে মিনার হচ্ছে এবি, এবি এর শীর্ষ হচ্ছে এ, তার উন্নতিকোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতিকোণ 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি। তো এই যে উক্ত স্থান থেকে আমি 10 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলাম, তাহলে আমার যেই উন্নতিকোণ সেটা 45 ডিগ্রি হবে। এবার আমাকে বলা হয়েছে মিনারের উচ্চতা বের করা। তো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা এই ছোট যেই এবিসি ত্রিভুজ আছে এটা নিয়ে কাজ করব। তারপর এখান থেকে একটা ইকুয়েশন বের করে রাখবো। তারপর আমরা এবিডি যেই বড় ত্রিভুজটা রয়েছে এটা নিয়ে কাজ করব। তো কিভাবে কি করেছি দেখাই। প্রথমে আমরা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এ আমার এইচ এবং এক্স, লম্ব এবং ভূমি, এই দুইটার হিসাব যদি করতে চাই তাহলে আমাদের tan লাগবে। তাহলে tan 60 সমান কি লিখলাম, এবি বাই বিসি। তো এখানে tan 60 মান √3 বসালাম এবং এবি বাই বিসি এর মান হচ্ছে এইচ ডিভাইডেড বাই এক্স। তো এক্স এর একটা ইকুয়েশন দাঁড় করালাম আমরা এইচ বাই √3। এবার আমরা ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করব। ত্রিভুজ এবিডি এর মধ্যে আমরা কি করব, tan 45 নিব, tan 45 সমান লম্ব বাই ভূমি এবি ডিভাইডেড বাই বিডি। এখন বিডি বলতে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি লেখা যায়। এবার বিসি বলতে কি এক্স, এই যে যেটা এক্স লিখলাম সেটা, এবং সিডি বলতে এই যে 10 মিটার, এক্স প্লাস 10। এবার আমরা জাস্ট কোণাকুণি গুণ করলাম, এইচ ইকুয়াল এক্স প্লাস 10। এবার এক্স এর যে সমীকরণ আমরা 1 নম্বরে পেয়েছিলাম সেই মানটা বসিয়ে দেব, এক্স ইকুয়াল এইচ বাই √3 পেলাম। তো এই এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম এইচ বাই √3 প্লাস 10। এবার আমার মেইন টার্গেট কি এইচ বের করা, তাহলে আমরা এইচ যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলো সব এক সাইডে নিয়ে আসবো। তো সেম এভাবে করলাম, পক্ষান্তর করে এটা নিয়ে আসলাম। এবার এখান থেকে নর্মাল ক্যালকুলেশন করে আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম 23.66 মিটার প্রায়। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে এটা। এবার খ নাম্বারে আসি। ভূতলের কোনো একটি স্থানে উন্নতিকোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। এবার বলা হয়েছে কি, আমরা এই চিত্রের মাধ্যমে আমি দেখাই, নিচে কিন্তু এই চিত্রটা এঁকেছি, এখান থেকে দেখাই, খেয়াল করো। এখন বলা হয়েছে যেই স্থানটা রয়েছে সেখান থেকে যেই দূরত্বটা হবে সেই দূরত্ব ডি পর্যন্ত যাওয়ার পরে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এবং এবি এর মান কিন্তু আমরা কতে বের করে রেখেছিলাম 23.66, এটা কিন্তু এখন এখানে ইউজ করব। তো কি বলা হয়েছে জানতে কি চাইছে আমাদের প্রশ্নে, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব বের করা, অর্থাৎ সি থেকে ডি এর দূরত্বটাই আমরা বের করব। তাহলে কি লেখা হয়েছে এখানে, এবি এর মান আমরা লিখে রাখলাম। এখন এখান থেকে আমার মেইন টার্গেট বিসি বের করা, বিসি এর একটা মান বের করব, তারপর বিডি এর মান বের করব। এখন সিডি মানে কি, এই যে সম্পূর্ণ বিডি থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলে আমরা সিডি পেয়ে যাব। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো আমি এই কাজটাই এখানে করব এখন। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে বিসি বের করা। বিসি বের করার জন্য আমার কোন ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ত্রিভুজ এবিসি। তো আমরা এটাই করলাম, tan 60 ইকুয়াল এবি বাই বিসি। তো আবারও ঠিক আগের মতো মান বসালাম, এবি এর মান লিখলাম, বিসি লিখলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বিসি এর মানটা পেয়ে গেলাম। বিসি এর মান বের করার পরে এরপর আবার এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব আমরা, এবিডি। ত্রিভুজ এবিডি থেকে আমরা কি পাই, tan 30 ইকুয়াল এবি বাই বিডি, এই যে লম্ব বাই ভূমি। তো এখান থেকে কি করলাম, বিডি ইকুয়াল 23.66 ইন্টু √3, জাস্ট ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন করে আমরা বিডি এর মান বের করে ফেললাম। এবার আমরা জানি এই সিডি সমান বিডি মাইনাস বিসি। তো লিখলাম, মান বসালাম, ক্যালকুলেশন করে মান বের করে ফেললাম। এটাই হচ্ছে মূল টার্গেট।
তো এখন উপরে কিরকম লেখা লিখবে সেটা যদি আমি তোমাদের দেখাই, এই যে উপরে এই কথাগুলো হচ্ছে তোমরা লিখে দিবে। অর্থাৎ তুমি চিত্রটা কিভাবে এঁকেছো সেই লেখাগুলো এখানে জাস্ট লিখে দিবে। সি বিন্দু থেকে 10 মিটার পিছিয়ে ডি বিন্দুতে উন্নতি কোণ 45, এভাবে হচ্ছে নিজের মতো লিখে ফেলবো। অর্থাৎ আমি এই মেইন যে ম্যাথটা রয়েছে সেটাই বুঝিয়ে দিলাম। তো আশা করি ক নাম্বারটা অর্থাৎ 1 নাম্বার সিকিউটা তোমাদের ভালো মতো ক্লিয়ার হয়েছে। এই টাইপের কিন্তু প্রশ্ন পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন 2। একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে এলো যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বাঁশের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা বাঁশ বা একটা মই দেওয়া থাকবে, যে কোনো একটি বাঁশ দেওয়া থাকবে এবং তার ঠিক মাঝখান বরাবর ভেঙে সেটা এভাবে হেলে পড়ে ঠিক মাটির সাথে হেলান দিয়ে রয়েছে। এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মেইন বুকে এই টাইপের ম্যাথ কোথায় পাবে? ঠিক অনুশীলনীর উপরে একটি উদাহরণের ম্যাথ রয়েছে। সমস্যা 3, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। অর্থাৎ এই টাইপেরই একটা ম্যাথ। এখানে অবনতি কোণ দেওয়া আছে, তুমি এখান থেকে উন্নতি কোণ বের করবা অবনতি কোণ থেকে। এই সেম টাইপের ম্যাথে খুঁটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে কি বাঁশের দৈর্ঘ্য। সেম ম্যাথ তুমি যদি মেইন বুকের সমস্যা 3 যদি ভালো মতো আয়ত্তে রাখতে পারো তাহলে এই যে এই ম্যাথটা কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমি এটা সলভ করে দেখাই। প্রথমে উদ্দীপকটা অনুসারে চিত্র কিভাবে আঁকবে খেয়াল করো। একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, এই যে আমার বাঁশ হচ্ছে বিডি, এই বিডি একটি বাঁশ ঝড়ে এমনভাবে ভেঙে গেল। তো এই অবস্থানে ধরো ভেঙে এটা হচ্ছে এই উপরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে এভাবে হেলান দিয়ে এভাবে মাটির দিকে পড়ে গেল এবং এই যে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ না মাটির সাথে, আর এটা হচ্ছে ভেঙে পড়া অংশ, অর্থাৎ অবিচ্ছিন্ন কিন্তু এখনো গাছ থেকে এই বাঁশ থেকে বিচ্ছিন্ন হয় নাই। এই যে এই অংশটা, এই উপরের যে অংশটা এটা কিন্তু এখানে পড়ে এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং তাছাড়া আরেকটি কথা বলা হয়েছে যে এই বাঁশের যে নিচে গোড়া আছে এই গোড়া থেকে মাটির মধ্যে কত মিটার দূরে, 10 মিটার দূরেই হচ্ছে মাটিটা স্পর্শ করে। তো এখানের মধ্যে এই যে এই দূরত্ব, এই অবিচ্ছিন্ন ভাঙা অংশের যে দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু সেম হবে, অর্থাৎ AD সমান AC হবে। এবং আমি এখানে x ধরে নিলাম AB এর মান, আর এটা পুরোটাকে h ধরে নিলাম। আমার মূল টার্গেট হচ্ছে এই h এর মানটা বের করা। কিভাবে করব? তো প্রথমে হচ্ছে BD সমান h, কি দেওয়া আছে সব লিখে নিলাম এবং AD সমান AC সমান h মাইনাস x মিটার। এখন আমি ত্রিভুজ ABC এ হিসাব করব। ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এ tan 45 সমান 10/x। এই যে 10 A45 এর সাপেক্ষে যদি আমরা বলি এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan 45 সমান 10 ডিভাইডেড বাই x, এই কথাটাই লিখলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট x এর মানটা বের করে আনলাম, x এর মান বের করে আনলাম। আমার মূল টার্গেট কিন্তু h এর মান বের করা। আমরা এখন এই হিসাবে আসবো এবার, অর্থাৎ লম্ব এবং অতিভুজের হিসেবে আসব। তাহলে আমার লম্ব অতিভুজের হিসাব যদি হয় সাইন নিতে হবে না। আবারও সেম ভাবে ত্রিভুজ ABC নিয়ে কাজ করব এবং এখন লিখব sin 45 সমান BC ডিভাইডেড বাই AC ডিভাইডেড বাই h মাইনাস x। এতটুকু তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। 1/√2 ইকুয়াল 10/h মাইনাস x। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা h এর মানটা বের করে ফেলছি। সবচেয়ে সহজ ম্যাথ এবং এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে আসবে। তোমাকে এখানে 45 ডিগ্রি এখানে দিল, তাছাড়া বলতে পারে যে ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই যে এটার কথা বলতে পারে এখানে ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উৎপন্ন করবে। এভাবে প্রশ্ন আসতে পারে। তো এখানে বলা হয়েছে কি প্রশ্ন ভালো মতো পড়ে তারপর অ্যাঙ্গেলটা বসাবা। তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেজন্য এই যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ তার দণ্ডায়মান অংশ এটা, তাহলে তাদের সাথেই হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 2 নম্বরে আসে এবার খ নাম্বার। যদি ভাঙা অংশ মাটির সাথে
60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বাঁশটির কত উচ্চতায় ভেঙে গিয়েছিল? বাঁশটি কত উচ্চতায় ভেঙে গিয়েছিল? এবার মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা চিত্র আঁকবো। এই যে খেয়াল করো, চিত্রটা যদি একটু ছোট হলো, তোমরা তোমাদের মতো গুছিয়ে সুন্দর করে আঁকবে। অর্থাৎ এই যে মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে AB সমান x এবং BD সমান হচ্ছে 24.14। এই BD এর মান মানে h, টা আমরা কোথায় পেলাম? এই যে কতই পেলাম। তাহলে আসলে কি বলছি, ত্রিভুজ ABCA প্রথমে আমি, আচ্ছা আমাকে কি বের করতে বলা হয়েছে এখানে? আমাকে বলা হয়েছে কি বাঁশটি কত উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ আমার এই যে বাঁশটা, এই বাঁশটা হচ্ছে কত উচ্চতায় উঠে এই অংশে ভেঙেছিল। তাহলে আমার মূলত এই উচ্চতাটাই x এর মানটাই বের করতে বলা হয়েছে, অর্থাৎ AB এর মান। তো আমি এখান থেকে মূলত AB এর মানটাই বের করব। তো প্রথমে আমি ত্রিভুজ ABCA sin 60 নিয়ে হিসাব করলাম। sin 60 কি হয়? AB বাই AC, AB ডিভাইডেড বাই AC অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখান থেকে ক্যালকুলেশন করে আমি একটা x এর মান দাঁড় করাইলাম। যে x এর মান দাঁড় করাবো সেটাই হচ্ছে রাইট আনসার। কারণ আমার মূলত এখানে x এর মানটা বের করতে বলা হয়েছে। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। তো এই ম্যাথটাও তোমরা সুন্দর করে নোট করে নেবে। এবার আসি আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 3 নাম্বার প্রশ্ন। ত্রিভুজ ABC এ সি কোণ হচ্ছে সমকোণ যার AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, ABC কোণ সমান থিটা। এই ম্যাথগুলো সবচেয়ে সহজ, এগুলো তোমরা ইজিলি পারবে, এগুলো বেসিক থেকে দিয়েছে। আমি জাস্ট এখানে তোমাদের হিন্টস দেখিয়ে দিয়েছি। দেখো, সাইন থিটা এবং সেক থিটা বের করতে বলা হয়েছে। এই যে একটা ত্রিভুজ আঁকলাম এবং তোমরা হচ্ছে এই প্রশ্ন অনুসারে সি কোণ সমকোণ, সেজন্য আমরা সি কোণ সমকোণ দিলাম। AB সমান 13, BC সমান 12। এই যে AB সমান 13, BC সমান 12 এবং ABC কোণ সমান থিটা বলা হয়েছে, তাহলে ABC কোণ সমান থিটা। এবার এখান থেকে আমরা ইজিলি AC এর মানটা বের করতে পারবো না, পিথাগোরাসের সূত্র দিয়ে। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে, তোমরা ক্লাস 8 থেকে তো এগুলো করে এসেছো, আশা করি জানার কথা। তো এতটুকু বের করার পরে নরমালি আমরা সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। এই যে AC বাই AB লিখলাম। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে AB বাই BC। এই যে লিখলাম, মান বসাবা, অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকে এতটুকু পারবে আশা করি। এটা আমি ডিটেলস দেখাই না, তো হিন্টস দিয়ে দিলাম জাস্ট। এবার আসো খ নাম্বার। যদি AB সমান 40 সেন্টিমিটার, AC সমান 41 সেন্টিমিটার এবং বি কোণ সমকোণ হয়, তবে পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে BC এর মান নির্ণয় করো। এবার আমাদের AB এবং AC এর মান চেঞ্জ করে দিল, বি কোণকে সমকোণ করে দিল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে BC বের করা। অর্থাৎ এই ম্যাথের এই পার্ট পর্যন্ত হচ্ছে খ নাম্বার ম্যাথটা। দেখো, জাস্ট আমরা মান বসালাম, জাস্ট BCটা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করে ফেলবে, তাছাড়া আর কোনো কাজ নাই। এটা সবচেয়ে ছোট, অনেক সহজ করে দিল ম্যাথটা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা তোমরা গুছিয়ে লিখে নেবে। এবার আসি আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 4 নাম্বার প্রশ্ন। রনি ও তাহমিদ নদীর তীর দিয়ে হাঁটার সময় দেখল যে অপর তীরে অবস্থিত 100 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। পরবর্তীতে তাহমিদ ওই স্থান থেকে কিছু দূর পিছিয়ে গিয়ে দেখল যে গাছের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। ক নাম্বার প্রশ্ন, রনি ও তাহমিদের অবস্থান থেকে নদীর অপর পারের দূরত্ব নির্ণয় করো। এই প্রশ্নটা একটু উদ্দীপকটা ভালো মতো বুঝতে হবে। আমি এখানে চিত্রের মাধ্যমে ডিটেলে দেখিয়েছি, তোমাদের এখানে নদী আঁকার দরকার নেই। আমি জাস্ট এখানে একটা নদী আঁকলাম, তোমরা জাস্ট এই ত্রিভুজটা এঁকে দেবে। কি বলা হয়েছে খেয়াল করো, আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নের সাথে চিত্র। রনি ও তাহমিদ নদীর তীর দিয়ে হাঁটার সময় দেখল যে অপর তীরে অবস্থিত 100 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতিকোণ। তারা দুইজন কিন্তু হাঁটতেছে, এই যে দুইজন কিন্তু একসাথে রয়েছে। এটা হচ্ছে একটা নদী, লম্বা বরাবর এটা হচ্ছে নদী, এবং নদীর এটা হচ্ছে এক পার আর এটা হচ্ছে অপর পার। অপর পার একটা গাছ রয়েছে, গাছের শীর্ষ হচ্ছে এ, গাছের শীর্ষ হচ্ছে এ, এবং রনি তাহমিদ দুইজনে এই সাইডে দাঁড়িয়ে রয়েছে। তো তারা দুইজন দেখলো যে গাছের শীর্ষের যে উন্নতিকোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি, এবং তাছাড়া গাছের যে উচ্চতা AB, এই সম্পূর্ণ গাছের উচ্চতা হচ্ছে 100 মিটার, এবং তারা
নদী থেকে ধরে নিলাম বিসি দূরত্বে আছে, বিসি বা এক্স ধরে নিলাম এই দূরত্বে আছে। তো প্রশ্নে জানতে চাইছে আমাদের রনি ও তাহমিদের অবস্থান থেকে নদীর অপর পারের দূরত্ব বের করা। তাহলে এই রনি তাহমিদ যে অবস্থানে রয়েছে নদীর অপর পার বলতে এইটা, এই দূরত্বটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমার এখানে লম্ব দেওয়া আছে এবং আমার এখানে এক্স এর একটা হিসাব রয়েছে, তাহলে আমরা ইজিলি এক্স এর মান বের করতে পারবো না। তো লম্ব আছে এবং নিচে ভূমি আছে, তাহলে tan 60 দিয়ে করে ফেলবো। এই যে ত্রিভুজ এবিসি এ tan 60 সমান এবি বাই বিসি মান বসাবো, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে ফেলবো। অতিরিক্ত সহজ নয়, তোমরা আবার দেখিও উদ্দীপক পড়ে অনেক বড় উদ্দীপক কিভাবে কি মিলাবো এভাবে দেখে ঘাবড়িয়ে যায় না, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খ নাম্বার আসি, তাহমিদ রনি থেকে কত মিটার দূরত্বে পিছিয়ে গিয়েছিল। এবার আমাদের প্রশ্নের পরবর্তী পার্টটা আসো, এই অংশ থেকে কি বলা হয়েছে উদ্দীপকে। পরবর্তীতে তাহমিদ ওই স্থান থেকে কিছু দূর পিছিয়ে গিয়ে দেখলো যে গাছের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা তাহমিদকে পিছিয়ে নিয়ে যাই। তাহমিদ তাহমিদ হচ্ছে জাস্ট একটু পিছিয়ে গেল, পিছিয়ে গিয়ে সে এখন দেখলো যে গাছের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। তো আমাকে কি বলা হয়েছে প্রশ্নে, রনি থেকে তাহমিদের দূরত্ব কত। তাহলে এখানে রনি দাঁড়িয়ে রয়েছে, এখানে তাহমিদ দাঁড়িয়ে রয়েছে, তাহলে সিডি এই দূরত্বটা আমার বের করতে হবে। এবং আমার তাছাড়াও তোমাদের এখানে এবিডি, এই পুরো ত্রিভুজ নিয়ে আমি কাজ করব, ত্রিভুজ এবিডি নিয়ে, কারণ আমার এখানে হচ্ছে 100 মিটার আমরা জানি। তাছাড়াও আমরা এই যে বিডি, বিডি বলতে বিসি প্লাস সিডি, আমাদের তো বিসি এর মান জানা আছে। বিসি এর মান কত, বিসি এর মান আমরা এখানে বের করেছি ক নাম্বারে। এই যে এক্স, এই বিসি বলতে এক্স, এক্স এর মান কত 57.73, এই মানটা বসাই দিব। তাহলে দেখো ম্যাথটা ত্রিভুজ এবিডি এ tan 45 সমান এবি বাই বিডি। তাহলে এবি ডিভাইড বাই বিডি কে আমরা লিখতে পারি বিসি প্লাস সিডি, এই যে লিখলাম। তারপর tan 45 এর মান 1 বসালাম, এবি এর মান কত 100, এই 100 বসালাম। তারপরে হচ্ছে বিসি এর মান ক থেকে পেলাম এবং সিডি এখানে লিখলাম, আমার মেইন টার্গেট সিডি বের করা। তাহলে জাস্ট সিডিটাই হচ্ছে আমরা ক্যালকুলেশন করে মান বের করে ফেললাম। এই যে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। এভাবে হচ্ছে এই ম্যাথটা করবে। তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের এরোপ্লেন দিয়েও আসতে পারে, প্লেন দিয়ে। তো প্লেন দিয়ে ম্যাথটা হচ্ছে এইখানে একটা রয়েছে, এই যে এই ম্যাথটা সমস্যা 2, সেম টাইপেরই একটা ম্যাথ কিন্তু। দেখো দুই বন্ধু 500 মিটার দূরেতে দাঁড়িয়ে আছে এবং তারা দেখলো যে একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে। কোন একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোণ 30 ডিগ্রি। প্লেনটি কত উচ্চতায় উড়ছিল। অর্থাৎ এখানে কিন্তু দেখছো তোমাদের এইচ এর মান বের করতে বলছে। আর এই ম্যাথের মধ্যে আমার এইচ এর মান দেওয়া ছিল 100 মিটার। প্রশ্ন এভাবে ঘুরিয়ে ফিরে আসবে। মেইন কনসেপ্ট যদি বুঝো তাহলে তোমরা ইজিলি পারবে। এবার আসো এর পরের ম্যাথ। এবার আসি আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 5 নাম্বার প্রশ্ন। একটি উদ্দীপক দেওয়া রয়েছে চিত্রে এবং বলা হয়েছে শিক্ষক ক্লাসের বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ PQR আঁকলেন এবং 3টি বাহুর দৈর্ঘ্য ইচ্ছামতো নিলেন, যা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ নিলেন 60 ডিগ্রি। ত্রিভুজের অপর সূক্ষ্মকোণের মান কত। তোমরা এটা ছোটবেলা থেকে করে এসেছো। আমার একটা সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আর সমকোণের কিন্তু একটা নির্দিষ্ট মান ফিক্সড থাকে, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা কত 90 ডিগ্রি, বাকিটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ইজিলি পি কোণটা বের করতে পারবে না, অবশ্যই পারবে। পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ সমান 180 ডিগ্রি। তারপর মান মান বসিয়ে তোমার পি কোণের মানটা পক্ষান্তর করে ক্যালকুলেশন করে বের করে ফেলবে। তো এটাই হচ্ছে আমাকে ক নাম্বারে জানতে চেয়েছে, জাস্ট আমি এখানে হিন্টস দিয়ে দিলাম। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমরা নিজেরাই করবে। এবং 5 এর খ এবং গ নাম্বার নিজেরাই করবে, এটা বেসিক থেকে দিয়েছে। বাহুগুলোর অনুপাত ব্যবহার করে আর কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সকল ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, তারপর সেক, কোসেক,
কট, এগুলোই প্রত্যেকটা বের করবে আর কোণের সাপেক্ষে। আমি কিন্তু এই ভিডিও সবার শুরুতে এই বেসিকগুলো দেখিয়েছি। আচ্ছা, সাইন থিটা বলতে কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 4/5, এই এতটুকুই অ্যান্সার। এভাবে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বের করবে। খ এর মতো গ নাম্বারও সেম। কি বলা হয়েছে? বাহুগুলোর অনুপাত ব্যবহার করে পি কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখন আমাদের পি কোণের সাপেক্ষে বের করব। পি কোণের সাপেক্ষে হইলে ঠিক এইটাই হচ্ছে লম্ব ধরবে তখন। এই বেসিকগুলো ভিডিও শুরুতে দেখিয়েছি এবং কিছু প্র্যাকটিসও করালাম, তোমরা এটা ইজিলি পারবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। এবার আসি আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন 6। ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো একটি গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। ক নম্বরে জানতে চেয়েছে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই টাইপের ম্যাথটি হুবহু তোমাদের মেইন বুকে একটি ম্যাথ রয়েছে, এই অবনতি কোণ রিলেটেড। এখানে অবনতি কোণের মধ্যে দণ্ডায়মান অংশ অর্থাৎ একটি অবিচ্ছিন্ন ভাঙা অংশ ভেঙে গিয়েছে, কিন্তু ওই ম্যাথের ক্ষেত্রে কি তোমাদের এই অংশটা ছিল না, এটা ছিল না, অর্থাৎ জাস্ট এই হিসেবে তোমাদের বের করতে বলছে। তো প্রশ্নের যেই উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের সাথে আমি চিত্রটা একটু মিলিয়ে দিচ্ছি। ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোন একটি গাছের, এই যে আমার গাছ এ বি খাড়াভাবে দণ্ডায়মান রয়েছে, শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে, এই যে শীর্ষবিন্দু এ সেখান থেকে 68√3 মিটার, তাহলে এসি সমান কত? 68√3 দূরে মাটিতে একটা বিন্দু রয়েছে, কি ভূতলস্থ একটা বিন্দু সি, ভূতলস্থ একটি বিন্দু, এই বিন্দুটা কি সি, এবং তার অবনতি কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই যে অবনতি কোণ আঁকার সিস্টেমটা আমি বলেছিলাম, এই ঠিক এই বরাবর শীর্ষবিন্দু থেকে লম্বা একটা দাগ টানবে ভূমির সমান্তরাল করে, তারপর নিচের দিকে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে 60। তাহলে আমার যদি অবনতি কোণ পাই তাহলে আমরা উন্নতি কোণ পাবো না? ইজিলি পাবো। এই যে ডিএসি সমান এসিবি, তাহলে এটা একান্তর কোণ। একান্তর কোণ বলে এটা সমান এটা। প্রত্যেকে এতটুকু বুঝতে পেরেছো? এবার আমরা ত্রিভুজ এবিসি নিয়ে হিসাব করবো। আমাকে কি বের করতে বলা হয়েছে? গাছের উচ্চতা। তাহলে গাছ বলতে এবি, এই এবিটাই বের করতে হবে। আমার মেইন টার্গেট এটা। তো আমার অতিভুজ জানা আছে এবং এবি, এই হিসেবে এই দুইটার হিসেবে আমরা বের করব। তাহলে লম্ব এবং অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের একটা সম্পর্ক পাচ্ছি। লম্ব বাই অতিভুজ কি? সাইন। তাহলে সাইন 60 সমান এবি বাই এসি। এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেশন করে, নর্মাল ক্যালকুলেশন করে এবি এর মানটা বের করে ফেলবো। প্রত্যেকেই বুঝতে পেরেছে এতটুকু। এবার আসো খ নাম্বার। যদি গাছটির উচ্চতা উল্লিখিত দূরত্বের অর্ধেক হতো, গাছের উচ্চতা আমরা এখন উল্লিখিত দূরত্ব অর্ধেক করব। উল্লিখিত দূরত্ব বলতে এই 68√3 মিটার যে দূরত্বটা দেওয়া আছে সেটার অর্ধেক, এবং গাছটি ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করতো, তাহলে x এর মান নির্ণয় করো। এটা কিভাবে করবে? দেখো চিত্রটা হচ্ছে এরকম। আমরা প্রথমে এবি সমান কি করলাম? 68√3 ডিভাইডেড বাই 2, 58.88। গাছের উচ্চতা এখন কত? গাছ হচ্ছে আমার এবি। এই এবি যে গাছটা পুরো সম্পূর্ণ গাছ রয়েছে, এখান থেকে এই মাঝখানে ডি বিন্দুতে ভেঙে গিয়েছে, ভেঙে মাটির দিকে এভাবে হেলে পড়েছে, এবং যে দণ্ডায়মান অংশ এবং বিচ্ছিন্ন যে অবিচ্ছিন্ন ভাঙা অংশটা এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই কথাটা এখানে বলা হয়েছে। গাছটির উল্লেখিত দূরত্ব অর্ধেক হতো এবং গাছটি ঝড়ে ভূমি থেকে x মিটার উঁচুতে, ভূমি থেকে x মিটার বলতে এই যে ভূমি বি, বি থেকে ঠিক উপরে এই x মিটার উঁচু বিডি এর মান, এই আমার মূলত এই x এর মানটাই বের করতে হবে। এই বিন্দুতে এই উপরের অংশটা ভেঙে এভাবে মাটিতে, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে ভাঙাছে, এটা বিচ্ছিন্ন হয় নাই, ভেঙে মাটিতে এভাবে হেলান দিয়ে রয়েছে। তাহলে আমার এই x এর মানটা বের করতে বলছে। 60 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করতো, তাহলে x এর মান বের করো। তো কিভাবে করবে এটা? আমার বিডি সমান x এবং এডি সমান সিডি সমান 58.88 মাইনাস x। এটা কিভাবে? পুরোটা যদি আমার 58.88 হয় এবং বিডি যদি x হয়, তাহলে বাকিটা কত হবে? এই টোটালটা মাইনাস এই x। তো সেজন্য লিখলাম কি 58.88 মাইনাস এই x লিখে জাস্ট, এখন এটা যে কথা এটাও সেম কথা।
এডি যে কথা এই অংশটাই তো এভাবে অবিচ্ছিন্নভাবে ভেঙে এইখানের সাথে দিয়েছে। এইটা যে কথা এটা সেম কথা। তাহলে এডি সমান সিডি সমান 58.88 মাইনাস এক্স। প্রত্যেকে বুঝতে পেরেছে এটা আশা করি। এবার আমরা ত্রিভুজ বিসিডি নিয়ে কাজ করব। ত্রিভুজ বিসিডি এ আমাদের খেয়াল করে দেখো 60 ডিগ্রি সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্কে কি পাচ্ছি আমরা? cos 60 সমান কি লিখলাম? x ডিভাইডেড বাই 58.88 মাইনাস এক্স। এবার নর্মাল ক্যালকুলেশন করতে পারবে না, জাস্ট cos 60 মান হাফ বসালাম। এবার নর্মাল সিম্পল ক্যালকুলেশন করে 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 সবার শেষে x এর মানটা পেয়ে গেলাম। অর্থাৎ ভূমি থেকে 19 দশমিক অর্থাৎ 19.62 মিটার উঁচুতে হচ্ছে ওই গাছটা ভেঙে গিয়েছে। প্রত্যেকেই আশা করি ভালো মতো বুঝতে পেরেছো এই ম্যাথগুলোই। অর্থাৎ তোমাদের যেই গাইড রয়েছে এই গাইডের মধ্যেই এই প্রশ্নগুলো সম্পর্কে ডিটেলস লেখা হয়েছে এবং আমি তোমাদের ভালো মতো বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ মেন কনসেপ্টটা ধরে দিয়েছি যাতে ম্যাথগুলো করতে কোনো সমস্যা না হয়। তো এই ম্যাথগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেল এবং নতুন নতুন যেসব ওয়ান শট ক্লাস রয়েছে সেগুলোর জন্য তোমরা নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তোলো। তো সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি শেষ করছি। আসসালামু আলাইকুম।